চালু হচ্ছে। ইনস্টলেশন করবো না, পাগল নাকি? ইনস্টলেশন করে নিতে হবে, ওইগুলো করতে হবে না। আমি ব্যাক এন্ড দিয়ে শুরু করবো। মঙ্গোডিবি মঙ্গোজ ইনস্টল করে নিতে হবে। আমরা আচ্ছা ব্যাক এন্ডটা দেখো, এক্সপ্রেশন এগুলো করে সকল ব্যাক এন্ডের কাজ আছে আজকে। একদম প্রপসের কাজ করে বাচ্চাদের জিনিস, প্রপ যখন প্রোগ্রামে লাগবে তখন করে মঙ্গোডিবি বাদে কি করা যায় তোমার? প্রত্যেকদিন ইনস্টল করতে হয়, বলতে সব করা আছে। ইএস কোড তো সবার থাকে। আরো দুটো জিনিস আর বেশি ভুলে গেছি। আরবসি এফসি প্লাস প্লাস আরবসি জিটিএ 5 হ্যাঁ, ভালো করে দেখবি, কোড বুঝবি। প্রথম হচ্ছে আমাকে তো আগে তোকে দ্বিতীয় দেখতে আমার চার্জারও দিতে হবে। দিবি চার্জার ডেমো ব্যাগ 2 ছিল না ওটা? এটা তো বন্ধ করছি। একটা নতুন ভিএস কোড খুলে নিচ্ছি আগে। আচ্ছা, ভিএস কোডটা ওখান দিয়ে খুলবো। একটা ফোল্ডার বানাচ্ছি প্রথম দেখে নিবি। ব্যাক এন্ড করবো মানে যেটা আমরা থান্ডার ক্লায়েন্ট করেছিলাম, মনে পড়ে? থান্ডার ক্লায়েন্ট দিয়ে কানেক্টিভিটি হবে। থান্ডার ক্লায়েন্টে কানেক্টিভিটির জন্য কি কি লাগবে না, ব্যাক এন্ডের জন্য আমার এক্সপ্রেস জেএস ইনস্টল করতে হবে, মঙ্গোজ ইনস্টল করতে হবে, আর বল নোটবন ইনস্টল করতে হবে, আর হচ্ছে চারটে প্যাকেজেশনে চেঞ্জ তো করবো। একটা হচ্ছে ইনিশিয়ালাইজ করব, এক্সপ্রেস করব, মঙ্গোজ করব, নোটবন করব। আর ফাইল কি বানাবো না, index.js বানাবো, একটা মডেল বলে একটা ফোল্ডার বানাবো। আচ্ছা, স্ট্রাকচার দেখিয়ে দিচ্ছি, স্ট্রাকচারটা করবো নিজে হাতে, পুরোটা দেখবি। আর কোড আমি ধরে ধরে বোঝাবো। কেউ একজন রেকর্ডিং করবি, রেকর্ডিংটা ইউটিউবে পোস্ট করবে, তোমাদের মধ্যে কেউ একজন ইউটিউবে পোস্ট করে সেই লিঙ্কটা দিয়ে দেবে গ্রুপে। এ তো তুমি করছো তো, ধরো রেকর্ডিং করছো কি? কেউ একজন রেকর্ডিং যে করবি, কোড আমি এক্সপ্লেন করবো প্রত্যেক লাইন, সেটা কেউ একজন পারবো না। কেন মিটে রেকর্ডিং হয় না? রেকর্ডিং করে সেটা ইউটিউবে দিয়ে লিঙ্কটা দিয়ে দিবি, তাহলে রেকর্ডিং আমাকে দেবি, আমি ইউটিউবে ছেড়ে দেবো। রেকর্ডিংটা আমাকে তুমি টেরা বক্স বা কিছু টেরা কপি কিছু একটা দিয়ে পাঠিয়ে দেবে, বা আমার ল্যাপটপে দিয়ে দেবে লাস্টে। আমি ইউটিউবে পোস্ট করে লিঙ্ক ধরে দেবো গ্রুপে। আচ্ছা, আমার লাগবে হচ্ছে ব্যাক এন্ড ফোল্ডার বানাবো একটা, তার মধ্যে মডেলস ফোল্ডারের নোট থাকবে। শোন ভয়েস রেকর্ড হয় কিন্তু ওর না সোজা হয়ে যায়, মানে এরকম দেখায় না, সোজা দেখা যায়। মডেলস ফোল্ডার বানিয়ে নোট ফোল্ডার থাকবে, index.js থাকবে, আর db.js থাকবে। অথেন্টিকেশন মনে আছে কি জন্য করেছিলাম? এই কথা বলিস না। এই স্যার এনভায়রনমেন্টাল ভেরিয়েবল কি সেট করতে হতো? নোট.js তো সেট করা আছে। স্যার মঙ্গোডিবি ইউজ করতে লাগতো না? মঙ্গোডিবি যার ইনস্টলেশনে ফার্স্ট টাইমে প্রবলেম হবে তখন দিতে হবে, আদারওয়াইজ মঙ্গোডিবি এক চান্সে নিয়ে নেয় অনেকে। তাহলে আমি তো একটা ফোল্ডার বানাচ্ছি, যেটা আমি থান্ডার ক্লায়েন্ট দিয়ে কোড করেছিলাম, মনে পড়ে? তাহলে সেই কাজটা করবো। রাইট ক্লিক করলাম, একটা ফোল্ডার বানালাম, ফার্স্ট ব্যাক, কথা না বলে দেখ, তুই পণ্ডিত খুব, আর হেভি সোজা জিনিস, বিশ্বাস কর। স্টেপ বাই স্টেপ না করলে তুই পারবি না। প্রথম কথা জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস করেছিলি, তার জন্য তুই কিছু রিয়াক্ট বুঝবি না। জাভাস্ক্রিপ্ট লাগতো প্র্যাকটিস করতে।
তাহলে ফার্স্ট ব্যাক বলে একটা ফোল্ডার বানালাম। এবার আমি ভিএস কোডে নতুন একটা উইন্ডো খুলে নিলাম, নিউ উইন্ডো। আমার ভিএস কোডে পুরোনোটা খোলা, সেই স্ট্রাকচারটা বানাবো। এই হচ্ছে নতুন উইন্ডো খুলেছি। এর মধ্যে একটা ওপেন ফোল্ডার করে আমি ডেস্কটপে গিয়ে ব্যাক ফোল্ডারটাকে খুলে নিচ্ছি। ডেস্কটপ আমার এটা না, ডেস্কটপে ফার্স্ট ব্যাক বলে যেটা বানিয়েছি ওটা খুলে নিলাম। তাহলে এই হচ্ছে একটা ভিএস কোড দেখতে পাচ্ছি, সেটা তার মধ্যে হোয়াইট থাকবে না ব্ল্যাক থাকবে? থাকবে হোয়াইট। ফার্স্ট ব্যাক বলে একটা তাহলে ফোল্ডার হয়েছে। এর মধ্যে একটা ফোল্ডার বানাচ্ছি, এটা হচ্ছে ফোল্ডার, এটা ফোল্ডার সাইজ। একটা ফোল্ডার বানালাম, তার মধ্যে ব্যাক ফোল্ডার বানালাম। ব্যাক ফোল্ডার হয়েছে। এই ব্যাক ফোল্ডারের মধ্যে আবার একটা নিউ ফোল্ডার বানিয়ে ব্যাক এন্ড বলে, এখানে ব্যাক এন্ড থাকবে। আর ব্যাক ফোল্ডারের মধ্যে আমি ফ্রন্ট এন্ড বানাবো। ঠিক, এবার একটা ফ্রন্ট এন্ড বানিয়ে রাখি আগে। ফ্রন্ট এন্ডে কিছু কাজ নেই, কিন্তু ফ্রন্ট এন্ডটা বানালে কী হবে, পরে তো ফ্রন্ট এন্ডের সঙ্গে ব্যাক এন্ড লিঙ্ক আপ করেছিলাম, তাহলে তখন ফ্রন্ট এন্ডের সঙ্গে কানেকশান পাবো না। তার জন্য ব্যাক ফোল্ডার আগে গিয়ে টার্মিনালে গেলাম, দিয়ে নিউ টার্মিনালে গেলাম। কোথায় ঢুকেছি দেখ, ফার্স্ট ব্যাক। তো ব্যাক ফোল্ডারের মধ্যে থাকবে ফ্রন্ট এন্ড, আর ব্যাক এন্ড ফোল্ডারের মধ্যে থাকবে ব্যাক এন্ড। তাহলে প্রথমে সিডি স্পেস ব্যাক করলাম, সিডি স্পেস ব্যাক করলাম, দিয়ে কোন ফোল্ডারে ঢুকেছি, ব্যাক ফোল্ডার। এখানে আমার যদি নোট.js ইনস্টল থাকে, নোট.js লেটেস্ট ভার্সানই করতে হবে। এখন তোমার ভিএস কোড নোট.js লেটেস্ট ভার্সান ছাড়া আমাকে চলতে দেবে। নোট.js লেটেস্ট ভার্সান হচ্ছে V21 ভার্সান 21 ভার্সান বেরিয়েছে। যদি কারো 20 ভার্সান থাকে নোট.js, সেটাকে আনইনস্টল করবি বা আপডেট করে ভার্সান 121 করতে হবে। যখন নোটবুক দিয়ে রান করতে যাবো প্রোগ্রাম, নোটবুক বারবার ক্র্যাশ করবি, মানে আমার কি বলে এটাকে, কি ক্র্যাশ করবে, নোট.js ক্র্যাশ করবে, বারবার ক্র্যাশ করবে। তো 21 করে দেবো, আমার 21 করা আছে। এবার আমি ফার্স্ট করলাম npm স্পেস ইনিট, এক চর মারো তোর গালে, স্পেস আই, এটাই তো পাঁচ সেট করে ঢুকতে হবে। ওখান থেকে 5 সেট করে ঢুকে, হ্যাঁ npm ছেড়ে দে, এখন তুই ক্লাসটা কর। ওকে ওদের ও যেমন ও নিয়ে এসে করেনি, ও তুই কেন ওর খোঁচাচ্ছিস? তুই তো কি শিখতে এসেছিস, এটা শিখতে এসেছিস। আমি বললাম করে দিতে, বললাম আমি বললাম রিতঙ্কর বাবুর কাছে আসতে, ও যে অত দূর থেকে আসবে না, 3 দিন ধরে ঘুরবে সেটা নিয়ে, আমার কি এসেছিল। তাহলে ফার্স্ট স্টেপ, হ্যাঁ আমরা কি করব, npm স্পেস ক্রিয়েট npx ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপ স্পেস মাই অ্যাপ, যা ইচ্ছা প্রজেক্টের নাম দেবো। ঠিক, এতে কি হবে, আমার ফ্রন্ট এন্ডটা সেট আপ হবে, ফ্রন্ট এন্ডটা রেডি হবে, প্যাকেজ রেজিস্ট্রেশন সমেত সব কিছু। হ্যাঁ ফ্রন্ট এন্ড দিয়ে দেবো, দে এনে ফ্রন্ট এন্ড, এটা ফোল্ডারটার নাম তৈরি হবে। হ্যাঁ এখানে একটা ফ্রন্ট এন্ড বলে ফোল্ডার তৈরি হবে, ব্যাকের মধ্যে ব্যাক এন্ড যেন ফ্রন্ট এন্ড তৈরি হবে। ঠিক আছে, এর মধ্যে ফ্রন্ট এন্ডের প্যাকেট রেজিস্ট্রেশন ঢুকলো, এর মধ্যে সব এক এক করে ঢুকবে, একটু সময় লাগে এটা ইনস্টল হতে। এটা পুরো ইনস্টল হবে, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড তৈরি হবে। ফ্রন্ট এন্ড ফাইল মানে যেরকম সাইন আপ পেজ বানিয়েছিলাম, লগইন পেজ বানিয়েছিলাম, হোম পেজ বানিয়েছিলাম, ওই পেজগুলো এখানে থাকবে। এটা ফ্রন্ট এন্ড, তুই কামাই করিস না। তোর সেমিস্টার শুরু হলে মানে তোর ল্যাবগুলো থাকবে, সেগুলো কামাই করতে উপায় নেই। ল্যাব ছাড়া, ল্যাব থাকলে তুই অনলাইনে ঢুকবি, আর ল্যাব না থাকলে ক্লাস করবি। তো 9-10 তারিখে সেমিস্টার শুরু, তখন ছুটি নিতে অসুবিধা নেই। ততদিন আমি যতটা পুরোনো জিনিস রিকভার করে দেবো, এই 2 সপ্তাহ আমি পুরোনো যতটা পুরোনো হয়েছে। ফ্রন্ট এন্ডে যদিও আমার কিছু কাজ নেই, কিন্তু ফ্রন্ট এন্ড আগে সেট আপ না করলে ফ্রন্ট এন্ড পরে সেট আপ হয় না। ব্যাক এন্ড আগে সেট আপ করলে ফ্রন্ট এন্ড পরে নেবে না। কেন বলতো, দুটো লোকাল হোস্ট থাকে, 330 পোর্ট। ফ্রন্ট এন্ডকে 330 পোর্টেই চালাতে হয়, আর ব্যাক এন্ড অন্য পোর্টে চালানো যায়। ঠিক, ওই জন্য ফ্রন্ট এন্ডটাকে আগে ইনস্টল করে দিলাম।
ভালোবাসা দিয়ে ভালোবাসা ল্যাপটপটা দেখে আছে কিভাবে রাখা আছে ছেলেকে আবার আমি কিছু বললাম মেয়েদেরকে কি ঠিক আছে তো প্রথম দিনেই আনন্দ পেয়ে গেছিল যখন এটা চলেছিল বল দেখতে হয়েছে হয়েছে যখন কন্টেন্ট তৈরি হয়ে যাবে তো প্যাকেট দেখ ফ্রন্ট এন্ড ফোল্ডারের মধ্যে কথা বলি স্যার দেখ ফ্রন্ট এন্ড ফোল্ডারের মধ্যে চলে গেছে চলে গেছে নেই তোদের এটা স্ক্রিন আছে তাহলে ফ্রন্ট এন্ড ফোল্ডারের মধ্যে তখন নোড মডিউলস বলে মেন ফোল্ডারটা তৈরি হবে এর মধ্যে সমস্ত প্যাকেজ থাকে কোনো একটা প্রজেক্ট বা কোনো একটা ফাইলকে চালানোর জন্য নোড মডিউলস এসআরসির মধ্যে সমস্ত ফাইল চালানোর জন্য থাকে HTML CSS টাইপের ফাইল জাভাস্ক্রিপ্ট আকারে থাকে আর প্যাকেট.json থাকে এই আমার যদি তৈরি হয় এটা আমার কোন ফোল্ডারে আছে ব্যাক ফোল্ডারে কিন্তু ফ্রন্ট এন্ড কোথায় তৈরি হচ্ছে ব্যাকের মধ্যে ব্যাক এন্ড ফোল্ডারে আমি তাহলে ব্যাকের মধ্যে ব্যাক এন্ড ফোল্ডারে ঢুকতে হবে তাহলে প্রথমে সিডি স্পেস সরি ব্যাক এন্ড বলছি ফ্রন্ট এন্ড ফোল্ডারে ঢুকতে হবে ফ্রন্ট এন্ড ফোল্ডার ঢুকেছি রান করানোর জন্য npm স্পেস স্টার্ট এটা হলে আমার ফ্রন্ট এন্ডটা চলবে আর ফ্রন্ট এন্ডটা চললে ব্রাউজারে আমার ক্রোম বা যে ব্রাউজার আছে বাই ডিফল্ট ব্রাউজার বাই ডিফল্টে রিঅ্যাক্টটা চলবে এই ছিল রিঅ্যাক্টের ফ্রন্ট এন্ড চলা আমার ফ্রন্ট এন্ড নিয়ে কাজে কিন্তু ফ্রন্ট এন্ড সেট আপ রেডি হয়ে গেছে এবার যা কিছু কাজ হবে ব্যাক এন্ড নিয়ে এবার ব্যাক এন্ড তৈরি হবে এক এক করে ব্যাক এন্ড মানে হচ্ছে যেটা ডেটাবেসের সঙ্গে যে কানেক্ট করবে মঙ্গোডিবিটাকে যদি মনে করি আমার ফ্রন্ট এন্ড চলছে ফ্রন্ট এন্ডটা কোনো কাজ নেই তো ডিলিট করে দিলাম আমি আবার একবার টার্মিনাল ওপেন করলাম টার্মিনাল ওপেন করে নিউ টার্মিনালে গেলাম নিউ টার্মিনাল খুলেছে কার মধ্যে আছি ফার্স্ট ব্যাকের মধ্যে তার মধ্যে ব্যাকের মধ্যে ঢুকে ব্যাক এন্ডে ঢুকতে হবে তাহলে ব্যাকের মধ্যে ঢুকতে হবে ফার্স্টে তাহলে ফার্স্টে সিডি স্পেস ব্যাকে ঢুকলাম ব্যাক ফোল্ডার হলো তার মধ্যে সিডি স্পেস ব্যাক এন্ড ফোল্ডারে ঢুকলাম ব্যাক এন্ডে ঢুকলাম এই হচ্ছে আমার ব্যাক এন্ড ফোল্ডার কিন্তু ব্যাক এন্ড ফোল্ডারের মধ্যে কিছু নেই কেন ফ্রন্ট এন্ড ফোল্ডার যেরকম তৈরি করে সেরকম কিছু ইনস্টল করতে হবে ব্যাক এন্ড ফোল্ডার তৈরি হবে ব্যাক এন্ড ফোল্ডারের মধ্যে ফাইল তৈরি হবে ব্যাক এন্ড.json বা কিছু নেই তাহলে এই হচ্ছে ব্যাক এন্ডের সিনট্যাক্স ব্যাক এন্ডের জন্য প্রথমে আমরা এই হচ্ছে স্টেপ পরপর এই চারটে জিনিস ইনস্টল করব তারপর যা কিছু হবে একটা npm init যেটা ইনিশিয়ালাইজ করে যেটা npm স্পেস এক্সপ্রেস আমরা যেটা শিখছি এটাকে মান স্ট্যাক ডেভেলপমেন্ট বলা হয় মান স্ট্যাকের ফুল ফর্ম হচ্ছে MongoDB Express.js React.js আর Node.js এবার যদি বলে দিই কোনটা কি কাজে লাগে এটা শর্টে বলে দিচ্ছি MongoDB হচ্ছে ব্যাক এন্ড ডেটাবেস যার মধ্যে অবজেক্ট আকারে ডেটা স্টোর হয় এক্সপ্রেস হচ্ছে যার মাধ্যমে ডেটা Express.js হচ্ছে কোডিং যার মাধ্যমে MongoDBর কাছে ডেটাগুলো নিয়ে যাওয়া হয় Node.js হচ্ছে যেটা ফ্রন্ট এন্ড পেজ যেটা আমরা জাভাস্ক্রিপ্টে লিখি আর হচ্ছে যদি বলি রিঅ্যাক্ট সেটাও জাভাস্ক্রিপ্ট আর HTML CSS এর কোডটা লেখার জন্য রিঅ্যাক্টে লেখা হয় রিঅ্যাক্ট থেকে যায় নোডের কাছে নোড থেকে যায় এক্সপ্রেস অনেক সময় নোডে ইউজ হয় না রিঅ্যাক্ট থেকে যায় এক্সপ্রেসের কাছে এক্সপ্রেস থেকে যায় MongoDBর কাছে এরকমভাবে হতে পারে বা রিঅ্যাক্ট থেকে অনেক সময় নোডের মাধ্যমে এক্সপ্রেসের কাছে গিয়ে সেখান থেকে MongoDBর কাছে যায় তাহলে আমার এই চারটে জিনিস লাগে এবার হচ্ছে MongoDB একটা আলাদা ডেটাবেস ঠিক একটা আলাদা সফটওয়্যার VS Code একটা আলাদা সফটওয়্যার যার মধ্যে আমার Node.js বা React.js চলছে দুটো আলাদা সফটওয়্যারকে ইন্টারপ্রেট করবো কী করে আমি একটুখানি ওই নেটবিনস দিয়ে করেছিলাম যখন একটা ইন্টারপ্রেটার MySQL কানেক্টর ইউজ করতাম MySQL কানেক্টরের সঙ্গে আমি কি করতাম ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ডকে কানেক্ট করতাম Mongo সেই কাজটা করে আমার ব্যাক এন্ডে MongoDB আছে Mongo's একটা সফটওয়্যার যেটা ব্যাক এন্ডের
মঙ্গোডিবির সঙ্গে একটা ইন্টারপ্রিটেট করে যেটা লিঙ্ক আপ করে মঙ্গোডিবির সঙ্গে ব্যাক এন্ড কোড বা ফ্রন্ট এন্ড কোডকে, তার জন্য মঙ্গুসটা লাগে। মঙ্গুস হচ্ছে পেজ থেকে ডেটা বা এই যে পেজের ডেটা যে কোডটা লিখবো সেটা হচ্ছে ভিএস কোডের মধ্যে লিখছি, এটা ভিএস কোডের মধ্যে রিয়াক্ট বা কোনো একটা প্রজেক্টের মধ্যে লিখছি, সেখান থেকে এটা নিয়ে যাবে কোথায় মঙ্গোডিবির কাছে। তাহলে একটা মাধ্যম, একটা ভায়া, একটা পাথ বলতে পারি, সেটা হচ্ছে মঙ্গুস সেটা। তাহলে প্রথমে npm init করতে হবে। তাহলে সবার আগে আমাকে লিখতে হবে হচ্ছে npm স্পেস init দিয়ে এটা ইনিশিয়ালাইজ করব। এবার এখানে প্যাকেজের নাম পরপর দিতে হয়, প্যাকেজের নাম দরকার নেই, ভার্সন দরকার নেই, ডেসক্রিপশন দরকার নেই। এটা হচ্ছে এই যে জিনিসটা তৈরি হবে, এটা প্যাকেট ডট জেসন করে একটা ফাইল তৈরি হবে, তার মধ্যে এই ডিপেন্ডেন্সিগুলো ঢুকবে একটা একটা করে, যা যা দেবো এগুলো আপাতত কিছু দরকার নেই। এবার গিট রিপোজিটরি খুব ভালো জিনিস, যদি গিট রিপোজিটরি গিটহাব থাকে, আমার গিটহাবের লিঙ্ক ধরে দিই, ডাইরেক্ট এই ফাইলটা গিটহাবে আপলোড করে দিতে পারবো ডাইরেক্ট। এটা হচ্ছে প্যাকেজ ডট জেসন আমাকে প্রোভাইড করছে। গিটহাবে আমরা প্রজেক্ট আপলোড করে রাখতে পারি, সিভিতে আমরা যা করলি তুই এটা দিয়ে মিনিমাম 2টো প্রজেক্ট করাবো আমি, যাতে চাকরি পেতে যদি কলেজ থেকে চাকরিও না দেয়, নিজের যোগ্যতায় চাকরি পাওয়া যায়। যদি লোকজন বলে যে চাকরি পাওয়া যায় না, যে রিয়াক্টকে সিরিয়াসলি নেবে সে চাকরি পাবে। আমি বলে দিচ্ছি আমি কোম্পানি সিলেক্ট করে দেবো, এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে যা, কিন্তু তাকে শিখতে হবে, আমার কথা শুনে চলতে হবে, তাহলে হবে। আর তোরা তো প্র্যাকটিসই করিস না, তোদের তো সমস্যা এটা করিনি। এবার হচ্ছে গিট রিপোজিটরি হচ্ছে গিটহাব বলে একটা প্রোফাইল আছে, তার মধ্যে আমরা নিজের সমস্ত লিঙ্ক রাখতে পারি। ধর 2টো প্রজেক্ট করলি এটা দিয়ে নেটবিনস দিয়ে প্রজেক্ট করি, সমস্ত প্রজেক্টগুলো ওখানে আপলোড করে রাখতে হয়। এবার গিটহাব আরও সুবিধা, গিটহাব আপলোড করে রাখলে গিটহাব থেকেও পয়সা আসে, গিটহাবে অনেক প্রজেক্ট জমা পড়েছে। এরকম গিটহাবটা তুই পাবলিক করে দিলি, তাহলে কি হচ্ছে, কেউ ধর প্রজেক্ট খুঁজছে, গিটহাবে তোর প্রজেক্টটা পেলো, তোর প্রজেক্ট ওখানে ডাউনলোড করে তোর অ্যাকাউন্টে পয়সা আসে। এটাও যদি আমি পয়সার কথা ভুলে গেলাম, গিটহাবে আমি যে প্রজেক্ট আপলোড করবো সেই প্রজেক্টের লিঙ্কটা কোম্পানিকে লোককে দিয়ে দিলাম, কোম্পানির লোক ডাইরেক্ট ওখান থেকে ডাউনলোড করে প্রজেক্টটা দেখে নিল, আর সিভিতে লিঙ্কটা দিয়ে দিলাম। এটা গিটহাবের সুবিধা। গিটহাবে সমস্ত প্রজেক্ট আপলোড করে রাখা যায়, মানে ওটা একটা বেসিক্যালি তোর হার্ড ডিস্কের মতো কাজ করছে, ওখানে তোর প্রজেক্টগুলো ব্যাকআপ রেখে দিচ্ছিস, তুই কোডগুলো ব্যাকআপ থেকে যাবে ওখানে ঢুকে। যাই হোক, গিট রিপোজিটরি এগুলো কোনো কিছু দেবো না, লাস্টে একটা ইয়েস দিতে হবে, যেহেতু আমি চাইছি করতে এগুলো সব। এবার এখানে সব দেখিয়ে দিচ্ছে, এগুলো আমার ডিপেন্ডেন্সি ঢুকবে। ডিপেন্ডেন্সি বলতে আমি বুঝি যে আমার একটা প্যাকেট ডট জেসন, ফ্রন্ট এন্ডও প্যাকেট ডট জেসন তৈরি হয়েছিল, এখানে দেখতে পেয়েছিলাম, ব্যাক এন্ডও তৈরি হবে। কারো ল্যাপটপে কেউ ভুলভাল করে ফেললে 3টে প্যাকেট ডট জেসন তৈরি হয়, মনে রাখতে হবে প্যাকেট ডট জেসন 2টো হতে পারে, একটা ফ্রন্ট এন্ড চালানোর জন্য প্যাকেট ডট জেসন, একটা ব্যাক এন্ড চালানোর জন্য। তার মানে এইটা হচ্ছে ফ্রন্ট এন্ড ফোল্ডার, এর মধ্যে একটা প্যাকেট ডট জেসন থাকবে, একটা ব্যাক এন্ড ফোল্ডার, এর মধ্যে একটা প্যাকেট ডট জেসন থাকবে, এর বেশি হতে পারে না। যদি কারো থাকে, আমার ফ্রন্ট এন্ড লাইসেন্স বন্ধ করে দিলাম, কিন্তু ব্যাক এন্ডে একটা থাকে, ফ্রন্ট এন্ডে একটা। ইয়েস লিখে ক্লিক করলাম, আমার সঙ্গে সঙ্গে যদি ব্যাক এন্ড খুলি, ব্যাক এন্ডের মধ্যে প্যাকেট ডট ফাইল তৈরি হয়েছে। আর প্যাকেট ডটগুলো দেখলে বেশ কিছু জিনিস এসে গেছে, এগুলো ওই ডিপেন্ডেন্সিগুলো কী কী করেছি, অটোমেটিক নাম নিয়েছে, ভার্সন নিয়েছে, ইন্ডেক্স ডট জেএস। এই যে ইন্ডেক্স ডট জেএস দিয়েছে, আগে কি হতো, আজ থেকে 6 মাস আগে বা 8 মাস আগে এই ইন্ডেক্স ডট জেএসটা অটোমেটিক তৈরি হতো এটা লিখলে। যেমন দেখো এখানে কিন্তু ইন্ডেক্স ডট জেএস তৈরি হয়নি, এখন নতুন ভার্সানে, মানে এখন রিয়াক্ট কেমন করেছে, প্রত্যেক 4 দিন 5 দিন মতন আপডেট দিচ্ছে। মানে আজকে যদি একটা প্রজেক্ট করো, 5 দিন পরে নাও চলতে পারে, নতুন একটা প্যাকেজকে আবার ঢুকিয়ে দিতে হবে, তাহলে প্রজেক্টটা চলবে, এরকম হবে করতে করতে। তো ইন্ডেক্স ডট জেএস আগে যেরকম অটোমেটিক্যালি চলে আসতো, এখন তোমাকে বানাতে হবে। এখানে এই যেগুলো এলো ডিপেন্ডেন্সি বলা, ডিপেন্ডেন্সি মানে প্রজেক্টটা চলার জন্য এই এই জিনিসগুলো আমার বেসিক রিকোয়ারমেন্ট। এবার আমি কি ইনস্টল করেছি না, আমি npm init করেছি, এবার এক্সপ্রেস করতে হবে। পুরো লেখা যায়, শর্টে লেখা যায়, আইও লেখা যায়, অনেকে ইনস্টলও লেখে, আই লিখে এক্সপ্রেস। এক্সপ্রেসের কাজ কি বললাম, এক্সপ্রেস হচ্ছে ব্যাক এন্ড কোড, এক্সপ্রেসে লিখবো, এক্সপ্রেস মঙ্গোডিবির সঙ্গে কানেক্ট করবে মঙ্গুসের মাধ্যমে। এক্সপ্রেস হচ্ছে ব্যাক এন্ডের কোড লিখবো, যে প্রোগ্রাম যেমন জাভা লিখলাম, ডেটা স্ট্রাকচার করেছি, সি করে যেগুলো কোডিং, এই কোডিংগুলো এক্সপ্রেসে লেখা হবে। কার কোডিং, ব্যাক এন্ড, যে পেজ থেকে ডেটাবেসে ডেটা নিয়ে যাওয়ার জন্য ব্যাক এন্ডের কোডিং, সেটা এক্সপ্রেসে লেখা হবে। এই কোডগুলো এক্সপ্রেস নিয়ে যাবে মঙ্গুসের মাধ্যমে মঙ্গোডিবির কাছে, এই জন্য এক্সপ্রেসটা ইনস্টল করা। এক্সপ্রেসের কোড এখানে থাকবে, মঙ্গোডিবির কাছে নিয়ে যাবে। ডেটাবেসটা হচ্ছে মঙ্গোডিবি, ডেটাবেস সফটওয়্যার নাম মঙ্গোডিবি। হয়ে গেছে, এক্সপ্রেস ইনস্টল হয়ে গেছে। যেই এক্সপ্রেস ইনস্টল হয়ে গেছে, এক্সপ্রেস ইনস্টল হওয়ার সঙ্গে সঙ্গে নোড মডিউল তৈরি হয়েছে। ফ্রন্ট এন্ড খুললে একটা নোড মডিউল দেখতে পাবো, এটা হচ্ছে ব্যাক এন্ডের নোড মডিউল। ব্যাক এন্ড খুললাম যে ব্যাক এন্ডের নোড মডিউল, এর মধ্যে আলাদা প্যাকেজ থাকে,
আর ফ্রন্ট এন্ডে আলাদা প্যাকেজ থাকে। একটা জিনিস যদি আমি দেখিয়ে দিই, এখানে এক্সপ্রেস বলে একটা ফোল্ডার তৈরি হয়েছে ব্যাক এন্ডের, কিন্তু ফ্রন্ট এন্ডে যদি নোট মডিউলস ইনস্টল করিনি, মানে সরি আমি এক্সপ্রেস ইনস্টল করিনি, ফ্রন্ট এন্ড ফোল্ডারের মধ্যে আমি কোনোদিন এক্সপ্রেসকে খুঁজে পাবো না। এখানে খুঁজে দেখতে পারিস এক্সপ্রেস আসবে না, এক্সপ্রেস এখানে কোথাও থাকবে না। ডি এর পরে ই সিরিজ আসবে, এখানে দেখ ই সিরিজে এক্সপ্রেস নেই। হ্যাঁ, তুই আরও নামতে পারিস, এখানে দেখে নে এক্সপ্রেসটা পাবি না তুই, ঠিক আছে? এই এক্সপ্রেসটা অন্য, এর মধ্যে ওই ফাইলগুলো নেই যেগুলো আমি ঢুকিয়েছি। এটা হচ্ছে বাই ডিফল্ট এক্সপ্রেস। আমি যেটা ইনস্টল করলাম সেই এক্সপ্রেসটা ইনস্টল করিনি বলে এখানে পাবো না, তো আমার দরকার নেই। এবারে মঙ্গুজ ইনস্টল করতে হবে। এবার হচ্ছে মঙ্গুজ, যেটা ব্যাকএন্ডের সঙ্গে মানে এক্সপ্রেসের সঙ্গে মঙ্গোডিবিকে লিঙ্ক করবে। এক্সপ্রেসের কোডটার সঙ্গে মঙ্গোডিবি ইনস্টল করার জন্য এটা যেটা করি আমরা, স্পেস আই তো করি, -d দিই। -d কি জন্য দিই? -d হচ্ছে ডিপেন্ডেন্সি, শুধু লেখা মানে ডিপেন্ডেন্সি নেবে, মানে অটোমেটিক্যালি কিছু ফাইল ঢুকে যাবে। অনেক সময় এক্সপ্রেস কি করে, মানে মঙ্গুজ কি করে, ডিপেন্ডেন্সি লাইনগুলো অ্যাড হয় না। একটা জিনিস একটু দেখিয়ে ছোটো করে, এটা যখন স্ক্রিন দেখা যাচ্ছে এখানে না এক্সপ্রেস আছে, কিন্তু মঙ্গুজ বা কোনো টার্ম নেই এখানে, ঠিক আছে? মঙ্গুজের সোম ঘোষটা আবার কী করতে আসে কি জানি, এমনি বেশি দেখো, এদিকে দেখ, এদিকে দেখ, এদিকে এক, তোমার তো এক, আর ওদিকে এক, দুই দেখ, এমনি আবার এসছে। কি বলবো বলতো, কি দেখতে এসছে কি জানি, মুভি দেখাচ্ছি মনে হচ্ছে ওর। দেখ এখানে না মঙ্গুজ বলে কোনো ডিপেন্ডেন্সি দেখাচ্ছে না, এক্সপ্রেসের ডিপেন্ডেন্সি এসছে, বাকিগুলোর এসছে। এবার যেই মঙ্গুজটা ইনস্টল করবো, এগুলো জিনিসগুলো বেসিক সিনট্যাক্সগুলো বুঝতে হবে। যেই মঙ্গুজটা ইনস্টল করবো, স্পেলিং দেখবি তো ঠিক লিখেছি, যেই মঙ্গুজটা ইনস্টল করবো -d দিয়ে, হ্যাঁ -d মানে ডিপেন্ডেন্সি ছাড়া, কিন্তু মঙ্গুজ ঢুকে যাবে, এই ইনস্টলটা হবে। বলছি -d কি করে দেয়, এ দেখ এবারে এখানে দেখতে পাবো, এই দেখ মঙ্গুজ ঢুকলো, যেই ইনস্টল হলো একটা করে ডিপেন্ডেন্সি ঢুকে গেল। এটার কাজই ওটা, মানে এগুলো কাজ। আর -d যদি না দিতাম, ওই দুটো লাইন মনে আছে, এই যে এই দুটো লাইন কোথায় গেল, এইটা, এই দুটো লাইন আমি লিখছি তো, এই যদি -d না নিতাম, কোনো ল্যাপটপে এই দুটো লাইন অটোমেটিক ঢুকে যাবে। আমার ল্যাপটপে একটা প্রবলেম আছে, আমি জানি না কেন এই দুটো লাইন অটোমেটিক ঢোকে না, ওই আমি -d দিই। কারণ যদি -d ছাড়া মঙ্গুজ তো বারবার ইনস্টল করতেই পারিস, অসুবিধা তোর কিছু নেই। এবার তুই -d ছাড়া ইনস্টল করে দেবি, npm স্পেস i স্পেস মঙ্গুজ দিবি। যদি দেখিস যে এই যে এরপরে অটোমেটিক দুটো লাইন ঢুকে যায়, তাহলে কোনো প্রবলেমই নেই। যদি না ঢোকে তাহলে তার জন্য আমি -d দিয়ে রেখেছি সেফ। -d মানে ডিপেন্ডেন্সি ছাড়া ঢোকাও, আমি ডিপেন্ডেন্সিটা দিয়ে নেবো। ডিপেন্ডেন্সি দিয়ে নেবো মানে এইটা হচ্ছে ডিপেন্ডেন্সি, মানে আমরা একটা লিখতাম না npm স্টার্ট রান স্পেস dev, এই dev দিয়ে রান হবে বলে আমি এই জিনিসটা নিলাম, কপি করলাম এখান দিয়ে, এইটা হচ্ছে কোনটা স্ক্রিপ্টের মধ্যে কমা দিয়ে এটা পেস্ট করলাম। এই লাইনটা অনেক সময় অটোমেটিক্যালি মঙ্গুজ নিয়ে নেয়, আমারটাই নেয় না, মানে লিখতে হবে। যদি নিয়ে নেয় তাহলে -d লিখতে হয় না, তখন এটা অটোমেটিক নিয়ে নেয়, নিজে নেয়। আর একটা জিনিস বাকি আছে লাস্ট, সেটা হচ্ছে কি নোটমোন। নোটমোন কি করে, নোটমোন একটা অ্যাপস, একটা প্যাকেজ। এ হচ্ছে মঙ্গুজ আর মঙ্গোডিবির মধ্যে একটা রাস্তা তৈরি করে। হলো আরও সহজ হয়, যদি ফ্রন্ট এন্ড ভাবি, ফ্রন্ট এন্ড একটা ওয়েব পেজ, একটা HTML পেজ ভাবো, আর মঙ্গোডিবি একটা ব্যাকএন্ড পেজ, ব্যাকএন্ড ডেটাবেস, এই দুটোর মধ্যে কানেকশন দিয়ে দেয়, মানে দুটোর মধ্যে রাস্তা, পেজ থেকে ডেটাবেসে নিজের ডেটাবেস থেকে পেজে নিয়ে আসো, এর জন্য নোটবোর্ড। এবার নোটবোর্ডই সবচেয়ে বেশি প্রবলেমেটিক জায়গা, অনেকের নোটবোর্ড বারবার ক্র্যাশ করতে থাকে, যেটা ইনসার্ট না হলে নোটবোর্ড ক্র্যাশ করতে থাকে। এই নোটবোর্ডটা প্রবলেম, নোটবোর্ড ক্র্যাশ করলে ওটা থাকে VS কোড আপডেট এসছে, সরি VS কোড বলছি, নোট.js, নোট.js-টা আপডেট এসছে। নোটবোর্ড ক্র্যাশ যদি ধরো প্রত্যেকবার তোমার নোটবোর্ড ক্র্যাশ করছে, তাহলে VS কোডে নতুন আপডেট এসছে, VS কোড বলছি, নোট.js এর নতুন আপডেট আছে, নোট.js এর নতুন আপডেটটাকে আপডেট করে নেবে, নিউ ভার্সন এসে গেছে। হ্যাঁ
না নোট ডট রান করতে যাচ্ছিস পেজ নোট বোর্ড ক্র্যাশ করছে আবার নোট বোর্ড ক্র্যাশ করছে নোট জেস ক্র্যাশ করা মানে তোকে নোট জেসটা নতুন করে ইনস্টল করবি নোট জেসের পুরোনো ভার্সনটা উড়িয়ে দিয়ে নোট জেস নতুন আপডেট এখন এমন হয়ে গেছে রিয়াক্ট 5 দিন 7 দিন নতুন নতুন আপডেট চলে আসছে আর তার জন্য পুরোনো ভার্সন তো চলতে দিচ্ছে না তখন প্রবলেমটা হয় যাই হোক আমি npm স্পেস আই স্পেস নোট বোন দিলাম এই মাইনাস ডি হ্যাঁ নোট বোর্ডে মাইনাস দি থাকে দিয়ে দিই আমি ঢুকিয়ে দিয়েছি যদি নিয়ে নেবে তাহলে আগে ঢোকানো যাবে না এটা দাঁড়াও, পরে দিচ্ছি সেভ করলাম তাহলে মাইনাস দিয়ে দিতে হবে তাই তো কোথায় আছে এখানে তো হয়েছে এবার যখন হয়ে গেছে এবারে টেস্ট করে দে সেভ কর ব্যাকএন্ড রেডি হয়ে গেছে ব্যাকএন্ডের মধ্যে প্যাকেট ডট জেসন আছে নোড মডিউল আছে নোড মডিউলের মধ্যে এক্সপ্রেস আছে সব রেডি এবার ব্যাকএন্ড ফাইলটাকে তুই চালাতে পারিস কিন্তু কিছু কাজ তো হবে না কেন কিছু হয়নি ঠিক আছে এবার তুই চালালে এরার দেবে শিওর এটা npm স্পেস রান স্পেস ডেভ দিয়ে ব্যাকএন্ডটাকে চালানো হয় দিয়ে এন্টার মারলাম চলে ক্র্যাশ করে গেল কেন ও না ইন্ডেক্স ডট জেএসকে খুঁজছে কারণ আমি কোডে লিখে রেখেছি স্টার্ট করো কাকে দিয়ে কথা বলিস না স্টার্ট করো কাকে দিয়ে ইন্ডেক্স ডট জেএস আমার ইন্ডেক্স ডট জেএস নেই এবারে এইখানে আমি দেখি আমার এই সিনট্যাক্সটা ফলো হচ্ছে নাকি এটা আমার ফাইল তো ক্র্যাশ তো করে গেছে তাহলে বন্ধ করছি আমার এটাই গেলাম এখানে আমার এবার ব্যাকএন্ড দেখে নিই ব্যাকএন্ডের মধ্যে ইন্ডেক্স ডট জেএস কার মধ্যে আছে ব্যাকএন্ড ফোল্ডারের মধ্যে ইন্ডেক্স ডট জেএস আছে ব্যাকএন্ড ফোল্ডারের মধ্যে ইন্ডেক্স ডট জেএস প্রথমে আমি একটা ইন্ডেক্স ডট জেএস বানিয়ে নিই তাহলে প্রোগ্রাম রান করবে অ্যাটলিস্ট ব্যাকএন্ড ফোল্ডার এটা আমার ব্যাকএন্ড ফোল্ডারের মধ্যে আছি একটা ফাইল বানালাম ফাইলটার নাম দিলাম ইন্ডেক্স ডট জেএস যখন রিঅ্যাক্টের শুরুর দিকে বা নোট জেএসের শুরুর দিকে ইন্ডেক্স ডট জেএস অটোমেটিক আসতো এখন ইন্ডেক্স ডট জেএস অটোমেটিক আসে না এটা একটা প্রবলেম ইন্ডেক্স ডট জেএস ফাইল তৈরি করেছি এবার যেহেতু ফাইল তৈরি করেছি আমি আরেকবার টার্মিনাল খুললাম টার্মিনাল খুলেছি এবার সিডি স্পেস ব্যাক একবার ঢুকলাম আবার সিডি স্পেস ব্যাক এন্ড আরেকবার ঢুকলাম হয়ে গেছে এবারে আমি npm স্পেস রান স্পেস ডেভ করব রান তো করেছে কিন্তু ক্লিন এক্সিট হলো এরার নেই আর কারণ ইন্ডেক্স ডট এক্স পেজ বানিয়ে ফেলেছি এরার তো আসার কথা না কিন্তু কোনো কোড লিখিনি কোথাও তাই জন্য আমার সার্ভার তো স্টার্ট হয়ে গেছে বুঝছিস সার্ভার তো স্টার্ট হয়ে গেছে কিন্তু কিছু আউটপুট আসছে না চিনতে পারছিস সেটাকে ফেলে পেয়েছিলাম মনে আছে তাহলে আমার ব্যাকএন্ড রেডি ব্যাকএন্ড সার্ভার রেডি এক্সপ্রেস রেডি মঙ্গুজ রেডি নোটবোর্ড রেডি তাহলে যদি রেডি না হতো ক্র্যাশ করতো এবার আমি কোড এক এক করে নিয়ে আসবো কোডগুলো তার বুঝতে হবে তাহলে আমি এটাকে রিড করলাম এটাকে ডিলিট করে দিলাম তাহলে এবার আমি আগে ফাইলগুলো বানিয়ে নিচ্ছি কী কী লাগবে আর থান্ডার ক্লায়েন্ট লাগবে থান্ডার ক্লায়েন্টটা ইনস্টল করে নিবি যে কোনো এখানে গিয়ে থান্ডার ক্লায়েন্টটা সার্চ করে নিবি থান্ডার ক্লায়েন্ট শুধু ব্যাকএন্ড যখন করেছিলাম আমরা শুধু ব্যাকএন্ডই আজকে করব এটা যেন আমার সঙ্গে যেন চলা হয় আমি বারবার বলছি আমার কাজ যে একদিন বস দুদিন বস 3 দিন বস বা 1 ঘন্টা বস এটা যেন করে নেওয়া হয় মানে আমার শনিবারে ক্লাসের আগে যেন এটা প্র্যাকটিস থাকে তাহলে কিন্তু সেই একই হবে আমি কিন্তু কষ্ট করছি আলাদা করিয়ে ঠিক আছে এটা থান্ডার ক্লায়েন্টটা ইনস্টল করে নিতে হবে থান্ডার ক্লায়েন্ট হচ্ছে এমন একটা অ্যাপস যেটা হচ্ছে জেসান আমার পেজ ডেটা কারো একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যায় সেটাকে জেসান ল্যাঙ্গুয়েজ বলা হয় জেসান ফুল ফর্ম আমার মনে নেই ফুল ফর্ম গুগলে সার্চ করে দেখে নিবি জাভাস্ক্রিপ্ট কিছু একটা আছে ঠিক আছে জেসান হচ্ছে এমন একটা এনভায়রনমেন্ট যেটা হচ্ছে যতক্ষণ না পেজ তৈরি হচ্ছে পেজ তৈরি হলেও জেসানের মাধ্যমেই মঙ্গোডিবির কাছে যায় মঙ্গোডিবির থেকেই পেজে আসবে জেসান একটা প্রোগ্রামিং যে প্রোগ্রামিংয়ের মাধ্যমে ডেটা পাঠানো হয় মানে আমি বললাম একটা পেজ HTML পেজে কিছু লিখলাম এন্টার ইউর ফার্স্ট নেম এন্টার ইউর লাস্ট নেম এন্টার ইউর ইমেল আইডি এন্টার ইউর পাসওয়ার্ড এই ডেটাগুলো ডেটাবেসে পাঠাতে হবে তাহলে জেসান হচ্ছে পেজ থেকে নিয়ে ডেটাবেসে পাঠায় পেজ থেকে নিয়ে ডেটাবেসে পাঠায় জেসান পেজ থেকে তুলে এক্সপ্রেসকে দেয়
এক্সপ্রেস মঙ্গুসের মাধ্যমে মঙ্গোডিবির কাছে পাঠায়। এই জেসান তো লাগবেই, জেসান হচ্ছে রিকোয়েস্ট হলে রেসপন্স দেয়। পেজ থেকে তুললাম রিকোয়েস্ট, ডেটাবেসে গেল রেসপন্স, ডেটাবেস থেকে দিল রিকোয়েস্ট, ডেটাবেস থেকে দিল রেসপন্স, পেজে দিল রিকোয়েস্ট, এরকম ভাবে কাজ করে। তাহলে আমার যেহেতু এখন ডেটা পেজের কোনো কাজ নেই, ফ্রন্ট এন্ড নেই, তাহলে থান্ডারক্লাউড ইনস্টল করতে হবে। থান্ডারক্লাউড ইনস্টল করে থান্ডারক্লাউড খুলবো একটু পরে। আগে আমি পেজগুলো বানিয়ে নিই। তাহলে আমার এটা হচ্ছে পেজ, একটা পেজ বানিয়েছি, সেটা হচ্ছে index.js। index.js এর মধ্যে আরও দুটো পেজ লাগবে আমার। 1 নম্বর পেজ হচ্ছে আরেকটা পেজ বানাবো, সেটা হচ্ছে db.js, এখানে ডেটাবেসের কোডটা থাকবে। তাহলে একটা আমি বানিয়েছি index.js, একটা বানিয়েছি db.js, আর ব্যাকএন্ডের মধ্যে আরেকটা ফোল্ডার থাকবে, ব্যাকএন্ডের মধ্যে তো থাকতো সিনট্যাক্সটা, ব্যাকএন্ডের মধ্যে মডেলস নামে একটা পেজ থাকবে। হ্যাঁ, আর ফোল্ডারের নাম আরেকটা জিনিস, এখানে রিয়াক্টে ফোল্ডারের নাম যা আছে তাই দিতে হয়। ফোল্ডারের নাম অন্য দিলে নিজের ইচ্ছা মতো দিলে নেবে না। তোর ইচ্ছা হলো ফোল্ডারের নাম তোর দিবি, এই ফোল্ডারের নির্দিষ্ট মিনিং আছে, এই ফোল্ডারের নাম এটাই বোঝে। ফাইলের নাম আমি যা ইচ্ছা দিতে পারি, index.js বা যে কোনো ফাইলের নাম যা ইচ্ছা দিতে পারি। index.js কে index.jsই দিতে হবে। db.js এর জায়গায় database.js দিলি, তুই অন্য ফাইলের নাম অন্য কিছু দিতে, ফোল্ডারের নাম আর index.js এর নাম সেভ দিতে হবে। ফোল্ডারের নাম মডেল দিয়েছি, তার মধ্যে একটা ফাইল নিলাম, ফাইলটার নাম দিলাম নোট, এনটা ক্যাপিটাল দিয়েছি .js। এই হচ্ছে বেসিক স্ট্রাকচার। আমার এই 3টে ফাইল লাগবে ব্যাকএন্ডে ডেটা ঢোকাতে। এই হচ্ছে প্রথম কনসেপ্ট, একটা বেসিক। অতটা লাগবে না, অতটা লাগে যখন আমরা হ্যাশ কোড জেনারেট করি। প্রথম দিন তো অত লাগেনি, প্রথম দিন তো অত লাগবে না। কোড খাতায় লেখানো ছিল, থিওরি সব অত ছিল প্রথম দিন, অত সেকেন্ড ক্লাস ছিল। ডেটাবেস কানেক্টিভিটি সেকেন্ড ক্লাসে অত ছিল, কারণ অত হচ্ছে হ্যাশ কোড জেনারেট করার জন্য লাগছিল। আমার হ্যাশ কোড প্রথম দিন কেন জেনারেট করবো, আমি ডেটা এমনি পাঠাবো, সেটা ডেটাবেস যাচ্ছে কিনা চেক করবো, জেসানের মাধ্যমে ডেটা যাচ্ছে কিনা। তাহলে আমার সবার আগে কোড কি, index.js। আমি কোড ধরে ধরে বোঝাবো যে রেকর্ডিং করছিস, ওই লিঙ্ক ওই ফাইলটা আমাকে দিয়ে দিবি, আমি ক্রপ করে ইউটিউবে ছেড়ে সবাইকে দিয়ে দেবো। তাহলে যে ভুলে যাবি কোন কোডের কী মানে, তোরা গুগল সার্চ করতে না পারলে ওই ভিডিওটা শুনে শুনে লিখে নিবি। হ্যাঁ, রেকর্ডিং করছে, এটা করছি না তুই। আমি এবার দেখ index.js এর কোড অন্য পেজ থেকে নিয়ে আসছি। এটা ছিল আমার index.js, এখানে তো কোড চেঞ্জ হবে। হ্যাঁ, প্রথম দিনে index.js তোদের কি কোড আগে পাঠিয়েছিলাম, তাহলে কি দিয়েছিলাম, কোড পাঠিয়েছিলাম তো। হোয়াটসঅ্যাপটা খুলে নি, কারণ এটা আমার চেঞ্জ আছে। বল, গ্রুপটা পিক ছিল প্রথম দিন, ছিল, তাহলে লাগিয়ে দিচ্ছি, লাগবে না মনে হয়। করে নিচ্ছে একটা মোবাইল, কি ক্যাপিটাল দেওয়া ছিল দেখ তো, যদি এটা ক্যাপিটাল স্মল ম্যাটার করে না এটা, ঠিক আছে। 4টে ফাইল আছে। আগে এটা গ্রুপটা, কোনটা গ্রুপ, এটা একদম শুরুতে যেতে হবে না, অনেক আগে। কটা ক্লাস আগে হবে, 6-7টা ক্লাস। আচ্ছা দেখ কোড, এটা আমি ডট করে দেবো, জায়গাটা সবাই পেয়ে যাবে। এটা হচ্ছে index.js এর কোড, আমি কপি করছি, সব কথা বলিস না। প্রথম index.js এর কোডটা কপি করলাম, আমার index.js এর মধ্যে পেস্ট করলাম। আমি কোড বুঝিয়ে দিচ্ছি, লাইন বাই লাইন বলে দিচ্ছি। আর একটা এরর আছে, এররটা হচ্ছে ব্যাকটিকটা থাকে না, ব্যাকটিকটা হচ্ছে ইনভার্ট কমার কাজ করে, মানে ইনভার্টেড কমার কাজ করে, তো ব্যাকটিকটা দিয়ে নেবো। প্রথম এররটা গেল, ব্যাকটিক, হ্যাঁ এররটাই তো গেল। এটা তো index.js রেডি। এর পরেরটা কি ছিল, পরেরটা ছিল db.js, এটা কপি করলাম। এবার db.js এ গেলাম,
pv.js এর কোড সেভ করলাম। এর পরেরটা ছিল node.js এর কোড, এটা কপি করলাম, এটা node.js গুলো সেভ করলাম। আর এখানে লাস্ট একটা ছিল অতে শুধু ওই ইয়েটা পাঠিয়েছিলাম পোস্টটা, তাই না? ওতে ছোটো কোডটা ছিল, ছোটো কাজটা ছিল, পরে অতের কাজটা বড় ছিল। এই আমার 4টে পেজ রেডি হলো। হ্যাঁ, সেভ করলাম। এবার আমি টার্মিনাল দিয়ে রান করছি, এখন পেজ রান হয়ে যাবে। এবার কানেক্টেড সাকসেসফুল হ্যানা এইসব লেখা আসবে। সিডি দিলাম, প্রথমে ব্যাক ফোল্ডারে ঢুকলাম, জুম করে দিচ্ছি, সিডি দিলাম, ব্যাক এন্ড ফোল্ডারে ঢুকলাম, হয়ে গেছে। এবার হচ্ছে npm স্পেস রান স্পেস ডেভ হলো, ব্যাক এন্ড কাজ করছে। তাহলে তোকে Node.js এর লেটেস্ট ভার্সন লাগবে, বা আমি একবার নোটবোর্ডটা আরেকবার ইনস্টল করে দেখছি, যদি নিয়ে নেওয়া লেটেস্ট ভার্সন লাগবে, একবার দেখছি। এই ফালতু জিনিস। সিডি স্পেস ব্যাক, কিছু করার নেই, প্রত্যেকদিন আপডেট দেয় এখন। ঢুকেছি, npm স্পেস আই স্পেস নোটবোর্ড, তাই তো? সব করে দেখি, যদি ক্র্যাশ না করে, করেনি, তাহলে npm স্পেস রান স্পেস ডেভ। ক্র্যাশ করছে, তাহলে আমাকে Node.js এর লেটেস্ট লাগবে, হতে পারে, অসুবিধা কিছু নেই। আমাকে তাহলে Node.js লেটেস্ট ভার্সন, ঠিক আছে? ভার্সন কত লেটেস্ট? 21 হবে। দিল না। পুরোনো ভার্সন দিচ্ছে। ভার্সন দেখিয়ে দেবে, সেটা করছে, আপডেট করতে হবে, তাই তো? নোড ইজ রানিং, npm auto update, npm স্পেস আই স্পেস ইনস্টল স্পেস মাইনাস ই স্পেস n, ঠিক আছে? নোড এটা হবে। ফার্স্ট হচ্ছে এটা, ফার্স্ট এটা নিলাম, টার্মিনালগুলি সিডি কোথায় লিখে বললাম, ফার্স্টে তাহলে সিডি স্পেস ব্যাক করলাম, সিডি স্পেস ব্যাক এন্ড করলাম, তারপর কি দেওয়া ছিল পেস্ট করলাম। কেমন আছে? আনসাপোর্টেড প্ল্যাটফর্ম, Win30, উইন্ডোজ কত ভার্সন? উইন্ডোজ 64 ভার্সন, না 64 বিট না। ভার্সন কত? লেটেস্ট ভার্সনটা কত দেখো তো, লেটেস্ট ভার্সনটা কত দেখাচ্ছে? লেটেস্ট ভার্সনটার নাম কি? লেটেস্ট ভার্সনটার নাম দেখ তো। .2.0, তাই তো? তাহলে সিনট্যাক্স কি বলছে? npm স্পেস ইনস্টল nvm, nvm স্পেস ইনস্টল স্পেস নোড এই ভার্সন নেবে। হ্যাঁ, যদি ক্র্যাশ করে করতে হবে। দেখছি nvm তো ব্যাপারটা ভালো। হবে, হবেই, আটকাবেই। নোড কত বললি? 22.2
স্পেস লেখা ছিল সিনট্যাক্সটা npm ছিল না nvm ছিল না with many version install you may want to specify the version you can install the latest version nvm space install space node আচ্ছা nvm space I space node কি বলছে terminal is not recognized npm দিয়েই হবে I space node চলেছে একবার নোট মোডটাকে চালিয়ে দেখি npm স্পেস I স্পেস নোট মোড এই কথা বলছি কেন নোট মোড চলেছে তাহলে npm স্পেস রান স্পেস dev চলে গেছে কি করলেন? এই লেটেস্ট ভার্সন ইনস্টল করলাম npm ছিল তো npm স্পেস I স্পেস npm স্পেস I স্পেস নোট লেটেস্ট ভার্সন নিয়ে নিচ্ছে ঠিক আছে যদি নোটমোড ক্র্যাশ করে তাহলে ওটা লিখতে হবে। নোট বোন আমার কি দেখাচ্ছিল নোট জেএস ক্র্যাশ লেখা ছিল তো আমাকে পরিষ্কার নোট জেএস ক্র্যাশ করছিল নোট তো চলবে নোট জেএস লেটেস্ট ভার্সন নিতে হলো ওই যে 15 তারিখ 15ই মে 5 দিন 7 দিন অন্তর অন্তর নতুন আপডেট আসে ক্র্যাশ করলে ওই যে নোট জেএস ক্র্যাশ করলে ওটা লিখতে হবে। নোট জেএস ক্র্যাশ করবেই 5 দিন 10 দিন 15 দিন অন্তর অন্তর নতুন নোট জেএস আসছে ওটা এখন প্রত্যেক লিখতে হবে না পরে ওটা install করতে হবে। change হয়ে যাবে আবার। কি ইনস্টল করতে হবে বলেন? npm স্পেস I স্পেস নোট হলো npm space cd স্পেস ব্যাক npm space I স্পেস নোট এবার cd স্পেস তখন দিব নোট ব্যাক এন্ড না যে এবার দেখ। space করলে আমার নোটপ্যাডটা কই যায় এটা আছে তো এবার থান্ডার ক্লায়েন্ট দিয়ে ফাইল চালাতে হবে আগে থান্ডার ক্লায়েন্ট দিয়ে ফাইল চালাবো তাহলে আগে একবার কোডগুলো বোঝাবো তার আগে একবার আমি চেক করে নিই এপিআই অথ যাবে রুটস ও একটা ভুল হয়েছে হ্যাঁ দেখ এটা রুটস বলে অথ বানিয়েছি ঠিক আছে এখানে অথ ডট জেএস যেটা ছিল আমার পুরোনো প্রজেক্টটা কই কথা বলিস না রাকেশ দেখ রুট ফোল্ডারের মধ্যে একটা অথ ছিল আমি ফোল্ডার বানাইনি রুট ফোল্ডারটা কার মধ্যে আছে চেক করো রুট ফোল্ডারটা কিন্তু ব্যাক ফোল্ডারের মধ্যে রয়েছে তাহলে এইটা আর ব্যাক এন্ড ফোল্ডারের মধ্যে একটা রুটস ফোল্ডার বানাতে হতো ভুল হয়েছে ওটাই রুটস ফোল্ডার বানালাম এবার যে এই অথটাকে কাট করে রুট ফোল্ডারের মধ্যে পেস্ট করে দিলাম এবার ঠিকঠাক হয়েছে কি করে বুঝলাম হ্যাঁ, এখানে মডেলস দেন ওখানে মডেল হ্যাঁ মডেলস হবে মডেলস না হ্যাঁ তাহলে নাম পাল্টে দাও রিনেম কই মডেলস করে দাও ঠিক আছে তাহলে এবার ঠিকঠাক আছে সব কিছু আমি কোড পরে আসছি আগে একবার রান করি npm স্পেস রান স্পেস dev হয়েছে নোট.js রান করছে এবার কোনো প্রবলেম নেই আগেরবার কানেক্টেড সাকসেসফুল আসছিল না ক্র্যাশ করছিল এবার কোড বোঝানোর আগে একটু ডেটা পাঠানো এই কথা বলিস না তা প্রজেক্ট রান করেছে যেহেতু ডেটা পাঠানোর ব্যবস্থা করতে হবে ডেটা পাঠানোর জন্য আমরা থান্ডার ক্লায়েন্ট ইউজ করেছিলাম তার আগে আমি মঙ্গলবিটা খুলে নিই কোড বোঝাচ্ছি কোডগুলো ভালো করে বুঝবি তোরা কোডগুলো দরকার হলে ওই যে ইয়েটা রেকর্ডেড ইয়েটা পাঠিয়ে দেবো লিঙ্ক করে আমি সেটা ইউটিউবে আপলোড করে পাঠিয়ে দেবো 2 বা 3 মাস নোট করে নিবি প্রথম 2-3টে ক্লাস ওই একই কোড প্রত্যেকদিন চলছিল আমি এই কোডটা 7 দিন পরের ক্লাসও একই কোডই লেগেছে কোডে 2-4 লাইন চেঞ্জ হয় বেশিরভাগ জাভাস্ক্রিপ্টে একই লাইন চলে এই কোড হচ্ছে বেস কোড এটা হচ্ছে প্রজেক্ট বড় যত বড় ওয়েবসাইট বানাতে চাই তুই একটা ই-কমার্স ওয়েবসাইট বানাতে চাইলি একটা তুই বললি ফ্লিপকার্টের মতো ওয়েবসাইট বানাতে চাই যাই বানাতে যাস এই ব্যাকএন্ডের কোড থাকবে সারা জীবন এই কোড কোনোদিন চেঞ্জ হবে না মঙ্গোডিবি কম্পাস অনেকের আমারই হয়েছিল 3-4 দিন আগে মঙ্গোডিবি কম্পাস আমার উঠে গেছিলো যদি মঙ্গোডিবি কম্পাস ওই প্রবলেম ওই যে হলো মঙ্গোডিবিটাকে পুরো উড়িয়ে দিতে হবে আগে আর কম্পাসটাকে ওড়াতে হবে রিইনস্টল লেটেস্ট করে এরকম হলো নোট.js মঙ্গোডিবিরও লেটেস্ট আছে মানে এখন এতই হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটা কিছুদিন মানে আর একটা বছর পরে শুধু যাওয়া কেউ শিখবে না
শুধু যাওয়া শেখাই বন্ধ হয়ে যাবে, শুধু সি প্লাস প্লাস শেখা বন্ধ হয়ে যাবে। ফার্স্ট সেমিস্টার থেকেই শুধু এটাই শিখবে লোকে, এই জন্য জাভাস্ক্রিপ্ট শিখবে ফার্স্ট সেম থেকে। এবার এই জন্য এর লেটেস্ট আপডেট দিয়ে দিয়ে এটাকে সেই জায়গায় নিয়ে যাচ্ছে। যাই হোক, এইটা আমার মঙ্গোডিবি খুলেছে, এখানে কোনো কিছু নেই। তো আমি যখনই আমার ইয়েটা চললো, আমি এটাকে ডিলিট করে দিই। ফার্স্ট এটাকে আমি ডিলিট করে দিলাম, দিয়ে এটাকে উড়িয়ে দিলাম, হয়েছে? এটা তো উড়ে গেল। আমি আমার প্রজেক্টটা বন্ধ করলাম। আমি আমার প্রজেক্টটা যেই টার্মিনাল দিয়ে রান করছি, সিডি দিয়ে একবার ঢুকলাম ব্যাক ফোল্ডারে, আবার সিডি দিয়ে ঢুকলাম ব্যাক এন্ড ফোল্ডারে। ঢোকার পরে যখন npm স্পেস রান স্পেস ডেভ দিচ্ছি, তখন আমার চলছে কানেক্টেড সাকসেসফুল। আর যখনই চলছে মঙ্গোডিবি তাকে রিফ্রেশ করলে এখানে একটা টেস্ট নামে, তোদের কি স্ক্রিন চলে গেছে? না, তোর কী হলো? তখনই দেখতে পাচ্ছি টেস্ট নামটা তৈরি হলো কিন্তু, আর তার মধ্যে ইউজার্স, এটা আমি বানিয়েছি কিন্তু টেস্টটা আমি বানাইনি, ডেটাবেসটা অটোমেটিক তৈরি হলো। কোডে সেরকমই কিছু লেখা আছে। এবার আমি থান্ডার ক্লায়েন্টে এটা পাঠানো শিখবো। থান্ডার ক্লায়েন্ট এটা আমার এখানে একটা লোকাল হোস্ট আমার চলছে, আমি এটাকে প্রথমে ডিলিট করে দিলাম। এবার থান্ডার ক্লায়েন্টটা খুলবো, প্রথমে নিউ রিকোয়েস্ট করবো। নিউ রিকোয়েস্ট করলে এরকম একটা স্ক্রিন খুলছে, এখানে গেটের জায়গায় জুম করছি, গেটের জায়গায় পোস্ট করব, আর এই পাথটা পাস করব। পাথ তো ঠিক নেই, পাথটা ওখান থেকে পাস করব, এটা আমার index.js এর মধ্যে পাথ আছে। index.js এর মধ্যে কোথায় গেল কোডটা? ওই পেয়েছি, এটা ছিল আমার পাথ। http করলো লোকাল হোস্ট, এতটা সেম কপি করলাম, তারপরে করবি এটা দিলাম, কোথায় গেলাম? নিউ রিকোয়েস্ট। থান্ডার ক্লায়েন্টের মধ্যে পোস্টের মধ্যে গিয়ে আমি এটা লিখছিলাম স্ল্যাশ, পড়ছিল না, ভুল লিখছিলাম, কোলন 3000 স্ল্যাশ। এবার আমি একটা ইন্ডেক্সের মধ্যে কোড তো আমি বোঝাচ্ছি, ইন্ডেক্সের মধ্যে এটা বানিয়ে রেখেছিলাম api.auth, এটা যা বানাবো সেই পাথটা দিতে হবে। তুই এখানে ইসিতা স্ল্যাশ ঘোষ দিলি, এটা তোর পাথ, তাহলে স্ল্যাশ ইসিতা স্ল্যাশ ঘোষই ওখানে নিউ রিকোয়েস্টে দিতে হবে। স্ল্যাশ এপিআই স্ল্যাশ অথ দিয়েছি, তাহলে এখানে স্ল্যাশ এপিআই স্ল্যাশ অথ দিলাম, তাহলে এটা পোস্টের পাথটা সেট করলাম। এবার গিয়ে বডি সেকশনে যাব, বডি সেকশনে গিয়ে জেসনে কোড লিখবো। জেসন লিখে গিয়ে এরকম করে তুই বলবি যা সেকেন্ড প্যাকেটের মধ্যে লিখতে হয়। প্রথম কী কী ডেটা পাঠাবো আমি, কী কী ডেটা পাঠাবো না, ডেটা পাঠাবো কী কী সেটা ডিবির মধ্যে নোটের মধ্যে লেখা আছে। নোটের মধ্যে নেম পাঠাবো, ইমেল পাঠাবো, আর পাসওয়ার্ড পাঠাবো, ঠিক? আর নেম আর ইমেল আর পাসওয়ার্ডটা কীরকমভাবে থাকে দেখে নে। এটা আমার রিকোয়েস্ট, এখানে গেছি, তাহলে নেমটা ইনভাইট কমার মধ্যে থাকে, নেম কলামটা ইনভাইট কমার মধ্যে, ভ্যালুটা কোলনের পরে ভ্যালুটা এমনি থাকবে, এমনি ইনভাইট কমা ছিল ওদের ছিল না, চালু ছিল। তাহলে এটা দিলে নেম দিলেই, এদিকে দে, কঠিন নাম খুব, প্রিয়াংশু, ঠিক আছে? এই প্রথম মনে ঠিক লিখলাম, বলো এটা ছিল। ইমেল ছিল সেকেন্ড কলামটা, ইমেল, ঠিক আছে? ঠিক আছে, দিচ্ছি ইমেলটা priangsu@gmail.com। কি হলো এটা? এটা এপিআই বলা হয়। থান্ডার ক্লায়েন্ট একটা এপিআই তৈরি করে দিচ্ছে, লোকাল হোস্ট এপিআই। আমরা যেরকম কোড দিয়ে এপিআই বানাচ্ছিলাম, যেটা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড যখন করেছিলাম, এটা একটা এপিআই ব্যাক এন্ড এপিআই তৈরি করেছে, যেখান থেকে একটা জায়গা যেখানে আমি ডেটা পাঠাতে পারবো মঙ্গোডিবির কাছে, এটা সেই এপিআইটা থান্ডার ক্লায়েন্ট। আর ছিল একটা পাসওয়ার্ড, করে নিল পাসওয়ার্ডটা pdas@1234। এই হলো। আমার লাস্টে পরে কমা দেবো না, দিয়ে সেন্ডে ক্লিক করবো। যদি এরার না হয় তাহলে এখানে মেসেজটা প্রিন্ট হবে। সেন্ডে ক্লিক করলি এখানে দেখিয়ে দিচ্ছে মেসেজ আকারে, আর স্ট্যাটাস ওকে, সেরকম কিছুই পাস হয়েছে, ওকে এসছে। যদি এরার আসতো এখানে এরার মেসেজ দিয়ে মেসেজটা দেখাতো। এবার যেহেতু ওকে হয়েছে, তাহলে আমি মঙ্গোডিবি ইউজার্সের মধ্যে ঢুকে রিফ্রেশটা করবো। রিফ্রেশ করলে প্রিয়াংশু ডেটা ঢুকেছে নর্মাল। আমরা যেহেতু হ্যাশ কোড শিখিনি, তোর পাসওয়ার্ডের মতো ঢুকবে। এবার
গেট হচ্ছে অন্য কাজ করে গেট তুলে আনে। যাই হোক, আমি যদি আবার একটা চেঞ্জ করি, আরেকজনে করি, তারপর কোড বোঝাচ্ছি এবারে। এখানে প্রীতি মাইতি, হলো উড়ে গেছে, কোথায় যাচ্ছে স্ক্রিন? স্ক্রিন আছে তো? তো কি হচ্ছে? তুই রেকর্ড করছিস, তোরই হচ্ছে। আরে ইয়ে হচ্ছে ভয়েস কি করে ঠিক করবো? @1 2 দিলাম এবার। হ্যাঁ, এই হয়ে গেছে। সেন্ডে ক্লিক করবি। আর এটা একটা জিনিস আমি পোস্ট করেছি, পোস্ট আর গেট মানে বোঝ। পেজ থেকে যখন ডেটাবেসে যখন পোস্ট, ডেটাবেস থেকে যখন পেজে যায় তখন গেট। মানে আমি যখন কিছু ডেটা পাঠাবো মঙ্গোডিবির কাছে, তখন সেটা পোস্ট পাঠাচ্ছি, পোস্ট আনছি গেট। তাহলে আনছি তো না, ডেটাবেসে পাঠাচ্ছি, তাহলে পোস্ট ইউজ হচ্ছে ওই জন্য। দিয়ে সেন্ডে ক্লিক করলাম, যেটা সেন্ড হলো সেইটাই এখানটা প্রিন্ট হচ্ছে। আমি প্রিন্ট করি সেরকমভাবেই। এই বডি, এটাকে বলা হয় রিকোয়েস্টেড, স্ক্রিন আসছে, এইটাকে রিকোয়েস্ট বডি বলা হয়। এই সেকশনটাকে, এই সেকশনটা রিকোয়েস্ট বডি, এই সেকশনটা রেসপন্স বডি। যেখানে প্রিন্ট হবে সেটা রেসপন্স, যেখান থেকে ডেটা পাঠায় সেটা রিকোয়েস্ট। গেছে ডেটা। আর এখানে কোনো চেকিং নেই, তার জন্য কি হবে, একই মেল আইডি দিয়ে দুবার এন্ট্রি করলে দুবার স্টোর হয়ে যাবে গিয়ে। চেকিং যেটা পরে করেছিলাম আমরা যেরকম। এবার এটা চেক করি, এখানে গিয়ে একবার রিফ্রেশ করবো, তাহলে একটা ডেটাবেসে ঢুকলো। আর কোড বুঝবো। সবার আগে যে কোডটা করবো সেটা হচ্ছে index.js। index.js হচ্ছে ফার্স্ট পেজ। তো ঘুরে যাচ্ছে বারবার, এখন নেট দিতে প্রীতি বসা, এখান থেকে বসা স্যার। অনন্যা নেট আমি নেট নিলাম, আমি নেট আমি বন্ধ করে দিতে পারি, সার্ভারটা ডিলিট করে দিলাম, কারণ আমার ইনস্টল হয়ে গেছে বা ডেটা ইনসার্টও হয়ে গেছে। এবার একটা করে লাইন। এটা রিঅ্যাক্ট জেএস শুধু না, জাভাস্ক্রিপ্টেরই সিনট্যাক্স হচ্ছে কোনো ভেরিয়েবল লেখার আগে, এই শুনছিস? শোনে না তাও কোড বোঝে না। জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স হচ্ছে কোনো ভেরিয়েবল লিখার আগে হয় কনস লিখতে হয়, নাহলে লেট লিখতে হয়, নাহলে ভ্যাল লিখতে হয়। এবার হচ্ছে একটা পেজ থেকে যখন অন্য পেজে কল করব তখন কনসি লিখতে হয়। যদি ভেরিয়েবল নিয়ে কাজ করি তাহলে সেটা লেট বা ভ্যাল লিখতে পারি। তাহলে কনস লিখে একটা ভেরিয়েবলের নাম দিয়েছি, এটার নাম তোর ইচ্ছা দিতে পারিস, আমার এটা নাম দেওয়া রয়েছে। তাহলে এই নামের ফাংশানকে কল করা হবে। এই নামের ফাংশান তাহলে কোথায় রয়েছে? যেরকম আমরা জাভাতে করতাম ইম্পোর্ট দিয়ে কোনো একটা প্যাকেজের নাম লিখতাম, সেরকম এখানে লিখতে হচ্ছে রিকোয়ার। রিকোয়ারের ডবল ইনভার্ট কমার মধ্যে পেজটার নাম দেবো। ডট স্ল্যাশটা কখন দেয়? সেম ফোল্ডারের মধ্যে হলে। আমি যদি আমার ফোল্ডারের স্ট্রাকচারটা দেখাই, আমার ফোল্ডারের স্ট্রাকচারে ইন্ডেক্স যেখানে আছে ডিবি সেই জায়গাতেই আছে, কোনো ফোল্ডারের মধ্যে নেই। যেহেতু কোনো ফোল্ডারের মধ্যে নেই, তাহলে রিকোয়ার কী লেখা রয়েছে? রিকোয়ার স্ল্যাশ ডিবি। যদি স্ল্যাশ ডট স্ল্যাশ ডিবি মানে কোনো পেজকে কল করা হচ্ছে, ডট স্ল্যাশ ডিবি মানে কোনো পেজকেই কল করা হচ্ছে, তাহলে এখান থেকে কোন পেজ কল হবে না db.js কল হবে। সঙ্গে সঙ্গে তাহলে প্রথম কোথায় গেল? index.js থেকে db.js এর কাছে যাবে। আর db.js এর মধ্যে আমার কিছু রেডি করা আছে, বলছি কি করে। তো এখানে দেখাম, এটা মানে হচ্ছে, সরি ভুল বললাম, এটা মানে হচ্ছে আমার ইম্পোর্ট মানে কি, একটা প্যাকেজকে লোড করে নিয়ে আসা পেজের মধ্যে ইম্পোর্ট java.util.start করেছি, তাহলে ইউটিল প্যাকেজের মধ্যে স্ক্যানার বা এগুলোকে লোড করে আনা। তাহলে যখনই এই লাইনটা লিখছি রিকোয়ার স্ল্যাশ ডট স্ল্যাশ ডিবি মানে ডিবি নামক db.js নামক পেজটা আমার পেজ এখানে লোড হয়ে এলো, মানে db.js পেজটাকে আমি কল করতে পারি যে কোনো সময়। সে লোড হয়ে এলো, সেটা কোন ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করলাম। আর জাভাস্ক্রিপ্টের যে ভ্যারিয়েবল, এই রিয়াক্টের জাভাস্ক্রিপ্ট একটু অন্যরকম নর্মাল জাভাস্ক্রিপ্টের থেকে। রিয়াক্টের জাভাস্ক্রিপ্ট যে ভেরিয়েবল হিসেবে কাজ করে সেই ফাংশন হিসেবে কাজ করতে পারে। তাহলে কানেক্ট টু মঙ্গো এটা এখন ভেরিয়েবল হিসেবে কাজ করে, একেই পরে ফাংশন সাইজ হয়ে দিলে ফাংশন হিসেবে কাজ করবে। আপাতত এটা হলো। এবার আমার যে আমি বললাম কি ব্যাক এন্ডের কোড কিসে লেখা হয়, নোড.js না এক্সপ্রেস.js? এক্সপ্রেস.js। তাহলে সেকেন্ড লাইন কি লেখা রয়েছে? রিকোয়ার এক্সপ্রেস। সিঙ্গেল ইনভার্ট লেখা রয়েছে, কোনো ডট স্ল্যাশ নেই। তাহলে যে এক্সপ্রেসটা ইনস্টল করেছিলাম সেই এক্সপ্রেস প্যাকেজটাকে আমি কল করছি।
আমি কোনো ফাইলকে কল করছি না, এক্সপ্রেস প্যাকেজকে কল করছি। যদি ফাইলকে কল করতাম ডবল ইনভার্টেড কমা দিতাম, যদি ফাইলকে কল করতাম ডট স্ল্যাশ দিতাম। দিইনি মানে একটা ফাইল কল না, এক্সপ্রেস প্যাকেজ যেটা একটু আগে আমি এনপিএম দিয়ে ইনস্টল করলাম সেই প্যাকেজটাকে কল করছি, কারণ এক্সপ্রেস ফাইলই মঙ্গোডিবির সঙ্গে লিঙ্ক আপ করাবে। হয়ে গেল। এটা কোন ভেরিয়েবলে স্টোর করবো এর মধ্যে। বলে স্যার বোকা বোকা জিনিস হচ্ছে কীরকম না, এক্সপ্রেস প্যাকেজকে কল করছি, এক্সপ্রেস ভেরিয়েবলটার নাম দিলাম। একই জায়গায় দিলে সুবিধা, যখন প্রজেক্ট বড় হয়ে যাবে 15-20 পেজের প্রজেক্ট হবে, একটা ওয়েবসাইট বানাতে গেলে মিনিমাম 15 পেজ লাগে। লগইন পেজ থাকবে, লগ আউট পেজ থাকবে, হোম পেজ থাকবে, সাইন আপ পেজ থাকবে, লগ ইন করার পরে সে শপিং করতে চাও যেটা যে বানাবে সেই পেজ থাকবে, অনেক পেজ থাকবে। আর পেজের নাম অনুযায়ী ফাইলের নাম না করলে কল করতে গেলে ঘেটে যাবে। তখন ধর ইএক্সপি দিলি, তাহলে প্রত্যেক জায়গায় তখন ইএক্সপি দিতে হবে, তাহলে এক্সপ্রেস লিখে দেওয়া মানে বুঝে যাবে এটা এক্সপ্রেস টাইপের ফাইল। তো এটা করলাম এই জন্য। এবার আসল লাইন, এই লাইনটা কি আছে, কানেক্ট টু মঙ্গো। কানেক্ট টু মঙ্গো বলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিলাম। এখানে কানেক্ট টু মঙ্গো দিয়ে ফাংশন সাইন দিয়েছি, মানে এটা ফাংশন কল হলো, কিন্তু এই ফাংশনটা কার মধ্যে আছে, এটা ডিবি ওপর দিয়ে ইনসার্ট করে রেখেছি বা ইম্পোর্ট করে রেখেছি। তাহলে কানেক্ট টু মঙ্গো কাকে কল করবে, আমার ডিবির মধ্যে গিয়ে কানেক্ট টু মঙ্গোকে কল করতে, ডিবির মধ্যে ঢুকলো, ডিবির মধ্যে ঢুকলো। এবার ডিবির মধ্যে কি আছে, বেসিক্যালি ডিবির মধ্যে ডেটাবেসের সেট আপটা আছে। এইটা আমার ডেটাবেস। আমি এখানে যদি লগ আউট করি, কানেক্টে গিয়ে ডিসকানেক্ট করি, এরকম জায়গায় চলে এলো। এই পাথটা দেখে নে, এটাই মঙ্গোডিবির লোকাল হোস্টের পাথ। এই পাথটাই ওখানে লেখা রয়েছে মঙ্গোডিবি ://localhost:270117। এটা ইনস্টলেশনের সময় এই পাথটা নেবে, ইনস্টলেশন হলে এই পাথটাই ধরে। এটা বাই ডিফল্ট পাথ, যেটা মাইনাসকুল ইনস্টলেশনের সময় আমি দেখেছিলাম 3306 পোর্ট নেয়। এটা একটা পাথ হলো। এবার দেখা এখানে, এটা তো ব্যাকএন্ড, এটা মঙ্গোডিবির সঙ্গে লিঙ্ক করবে, এই পেজটা মঙ্গোডিবির সঙ্গে লিঙ্ক করবে। থিওরি লিখিয়ে দিয়েছিলাম আগে, এই থিওরিটা দরকার হলে আরেকবার পাঠিয়ে দিবি কেউ গ্রুপে, নতুনদের জন্য, যারা রিতম সার মতো স্টুডেন্ট, রিতম রায়ের মতো স্টুডেন্টের জন্য। এবার এই যে রিকোয়ার মঙ্গুজ মানে কি, এই পেজে মঙ্গুজের যে মঙ্গুজটা ইনস্টল করেছিলাম সেই মঙ্গুজ মঙ্গোডিবির সঙ্গে লিঙ্ক করার জন্য। এই পেজটায় শুধুমাত্র কাজ হচ্ছে ব্যাকএন্ড মঙ্গোডিবির লিঙ্ক করা, ব্যাকএন্ড মঙ্গোডিবির মধ্যে ডেটাবেস বা টেবিল তৈরি করা। তাহলে সবার আগে কি লিখলাম, রিকোয়ার মঙ্গুজ। এবার একটা কোশ্চেন আসতে পারে, কোশ্চেনটা হচ্ছে স্যার এখানে আপনি রিকোয়ার বাই সেমিকোলন দেননি, এখানে সেমিকোলন দেননি, অথচ ডিবির মধ্যে সেমিকোলন দিয়েছে। সেমিকোলন জাভাস্ক্রিপ্টে ম্যান্ডেটরি নয়, তোমার যেখানে ইচ্ছা সেমিকোলন দিতে পারো, নাও দিতে পারো, না দিলেও চলবে, দিলেও চলবে, ঠিক। এবার তোমার সেমিকোলন না দিলেও প্রোগ্রাম রান করবে, কারণ জাভাস্ক্রিপ্ট সেমিকোলনের জন্য তো বানানো হয়নি, সেমিকোলন মানে টার্মিনেটিং অপারেটর বানানো হয়নি। এবার মঙ্গুজটাকে তাহলে পেজে লোড করে দিলাম। তাহলে কোন ভেরিয়েবল স্টোর করে দিলাম, ভেরিয়েবলের নাম সেম দিয়েছি আগেরবারের মতন, এক্সপ্রেসের মতন। এরপরের লাইন, একটা ইউআরআই বানিয়েছি, ইউআরআইটা ইউআরএল হতো, এটা ভেরিয়েবল, একটা ভেরিয়েবলের নাম যা ইচ্ছা দিতে পারি, এটা একটা ভেরিয়েবল। এটা ইউআরআই যেহেতু দিয়েছি আমি চেঞ্জ করছি না, তাহলে যেখানে যেখানে ইউআরআই দিয়েছি সেখানে চেঞ্জ করতে হবে গিয়ে। এটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলে কার পাথ ধরিয়ে দিলাম, এই ভেরিয়েবলে মঙ্গোডিবির পাথটা ধরিয়ে দিলাম। এটা আমার মঙ্গোডিবি ছিল, মঙ্গোডিবি লোকালহোস্ট যে পাথটা পেয়েছিলাম, সবাই ইনস্টল করলে মঙ্গোডিবি সেম পাথ পাবে লোকালহোস্টে। এবার যদি তুই মঙ্গোডিবিটাকে ইনস্টল করার সময় তোর এই পাথে তোর অন্য কিছু আছে, তখন ইনস্টলেশনের সময় পাথ চেঞ্জ করে দিতিস, তাহলে হতো। তাহলে যদি ব্রাউজারে কি করা হয়, তাহলে আপনি যে পেজটা করছেন মঙ্গোডিবিটা খুলবে, মঙ্গোডিবির পাথটা খুলবে এটা। এবার আরেকটা জিনিস, এরপরে না স্ল্যাশ ছিল না, মঙ্গোডিবি ://localhost:270117 ছিল, কিন্তু স্ল্যাশ ছিল না। এখানে স্ল্যাশ দিয়েছি কেন, মঙ্গোডিবি ডেটাবেসের মধ্যে সুবিধা লাগছে বলছি কেন, মঙ্গোডিবির মধ্যে একটা ডেটাবেস তৈরি হচ্ছিল। দেখ যখনই লগ ইন করছিলাম, এই টেস্টটা এখন তৈরি হচ্ছে আজকে। এবার এই স্ল্যাশটা মানে হচ্ছে এইটা কি হবে, ডেটাবেস তৈরি হবে। তাহলে স্ল্যাশ দিলাম মানে ডেটাবেস তৈরি করার জন্য, ঠিক আছে। এরপরে কিছু ফাইল বা কিছু থাকতে পারে। আর যদি মঙ্গোডিবিতে আমি ডেটাবেসের নাম, এই স্ল্যাশের পর ডেটাবেসটার নাম দিয়ে দিলে সেই নামেই তৈরি হতো। যেহেতু স্ল্যাশের পর কিছু দিইনি, অটোমেটিক্যালি মঙ্গোডিবি টেস্ট নামেই তৈরি করে, টেস্ট নামে তৈরি করে। এবার যদি স্ল্যাশের পরে তুই নাম দিয়ে দিস, সেই নামেই তৈরি করতো। আমি যদি দেখাই তাহলে রান করে দেখাচ্ছি। আমি দিলাম এখানে প্রিয়াংশু, YANGSU স্ল্যাশ প্রিয়াংশু দিলাম, তো দিয়ে আমি টার্মিনাল অন করতে হবে, আগে থান্ডার ক্লায়েন্ট অন করতে হবে, সব কিছু লাগবে। থান্ডার ক্লায়েন্ট এটাকে বন্ধ, আচ্ছা এটা থাক, এর মধ্যেই করবো। আমি টার্মিনালে গিয়ে নিউ টার্মিনাল করলাম, তাহলে ব্যাকএন্ড চালাতে হবে। তাহলে সিডি স্পেস ব্যাকএন্ড ঢুকবো ফার্স্ট, তারপর সিডি স্পেস ব্যাকএন্ডে ঢুকবো, ঢোকার পরে npm স্পেস রান স্পেস ডেভ, ব্যাকএন্ড চালু হলো।
ব্যাকএন্ড চালু হয়ে গেছে। এবার থান্ডার ক্লায়েন্টে ঢুকলাম, থান্ডার ক্লায়েন্টে ঢুকে ডেটা পাঠাবো, সেম পাথ আছে, অসুবিধা নেই। শুধু অন্য আচ্ছা এই ডেটা তো পাঠাতে পারি কারণ ওর কাছে কোনো ডেটা নেই এখন। যেই সেন্ডে ক্লিক করবো এখানে সেন্ড হয়েছে। এবার দেখতে পাবো এটাকে যদি রিফ্রেশ করি প্রিয়াংশু নামে ডেটাবেস তৈরি হয়েছে, প্রিয়াংশু নামে ডেটাবেস তৈরি হলো, কারণ আমি পাথ আমি নাম দিয়ে দিয়েছি, মেনশন করেছি আগেবার নাম দিয়ে তার টেস্ট আমি তৈরি হচ্ছিলো। প্রিয়াংশুর মধ্যে ইউজার তৈরি হলো, ইউজারের মধ্যে প্রীতিটা ঢুকলো। এবার আমি ঠিক করবো আমি ডেটাবেসের নাম নিজে দেবো নাকি ইউজার অটো মানে মঙ্গোডিবি অটোমেটিক্যালি দিয়ে নেবে। আমি এটা উড়িয়ে দিলাম, তাহলে ব্যাপারটা বোঝাতে পারলাম ডেটাবেসটা আমি তৈরি করতে পারি। এবার তাহলে আমি এখানে ফিরে এলাম, তাহলে এই স্ল্যাশটা ওই কারণে দেওয়া ছিল পাতার জন্য যে কোথায় কী তৈরি করবে। এবার স্ল্যাশের পরে ডেটাবেসটা এমন আমি পরে যখন বলছি বলছিলাম পাত আমি ডেটাবেস আমি বানাচ্ছিলাম নিজেই, ঠিক আছে। এই ডেটাবেস যখন পরে তোকে করেছিলাম সাইন আপ বানিয়েছিলাম আমি, ঠিক আছে। যাই হোক এবারে যে ফাংশান এটাকে অ্যারো সাইন বলে, এটাকে অ্যারো সাইন বলে, এর আরেকটা নাম বলেছিলাম বল, হ্যাশ রকেট। হ্যাশ রকেট ফাংশন টাইপের কাজ হচ্ছে নিজে রিটার্ন করে, নিজেই কিছু ক্যালকুলেশন করবে, নিজেই রিটার্ন করবে, ঠিক আছে। তাহলে সবার আগে একটু দেখে নিই কী বলছে। আমি একটা ওখান থেকে কল হয়েছিল index.js, index.js থেকে কল হয়েছিল, কী নামে কল হয়েছিল, কানেক্ট টু মঙ্গো। এটা কি ফাংশানের কলিং, ছোটোবেলা থেকে ফাংশন কলিং দেখে আসছি, মানে ভার্সন থেকে ফাংশন কলিং মানে ফাংশনের ডেফিনেশন থাকবে, এটা হচ্ছে সেই ফাংশনের ডেফিনেশন। এই ফাংশন কিছু রিটার্ন করতে পারে, ওই জন্য এই অ্যারো সাইনটা দেওয়া রয়েছে ফাংশন রিটার্ন যদি করে। ওটাই তো বললাম, ওটাকে কোথায় যাবে? ওটাই ভ্যালু স্টোর করার জন্য, ফাংশন রিটার্ন করে সেই ভ্যালুটা স্টোর করার জন্য ওইটাই তার সিনট্যাক্স। ফাংশনটার নাম দেবো ইকুয়াল টু দিয়ে, এইটা এই সাইনটা ফাংশন সাইন না, এখানে এই সাইনটা হচ্ছে কোনো ভ্যালু এলে সেই ভ্যালুটা ওই ব্র্যাকেটটার মধ্যে স্টোর হবে। যেমন 3টে ভ্যালু আসছে, নেম, ইমেল, পাসওয়ার্ড, এই 3টে ভ্যালু ওরকম করে স্টোর হবে, বা কিছু ডেটা এলে সেই ডেটার মধ্যে স্টোর হবে, এই ডেটা পাস করে দাও কারো কাছে। রিটার্ন যাবে যে এটাতে, এটা যেমন কোথা দিয়ে কল হয়েছে, কোথায় কল, কোথা দিয়ে কল হলো, index.js, index.js এর কাছে ফেরত যাবে। index.js কোন লাইনে পড়ছে? যেখান থেকে কল থার্ড লাইন থেকে কল হয়েছিল, যেখান থেকে কল সেখানে তো ফিরে যায়, ফাংশনের নর্মাল লজিক তো। জাভাস্ক্রিপ্ট ফাংশন মনে এমনি ফাংশন কী করে, যেখান থেকে কল সেখানে মেন থেকে কল মেনে ফিরে যেত, তাহলে ফাংশন থেকে কল মানে ফাংশনে ফিরে যাবে। তাহলে এখানে হলো, এখানে কি করা হয়েছে, মঙ্গুস ডট কানেক্ট। আচ্ছা মঙ্গুস তো ভেরিয়েবলটার নাম দিয়েছিলাম যেটা উপরে, সেটা মঙ্গুস দিয়ে যেটা এক্সপোর্ট করা হয়েছিল তার সঙ্গে ডট কানেক্ট একটা ফাংশন ইনবিল্ট, তার ব্যাকেটে কী পাস করলাম ইউআরআই, ইউআরআইয়ের মধ্যে কী আছে লোকাল হোস্টের পাথ, তাহলে এটা লোকাল হোস্টের সঙ্গে কানেক্ট হলো, লোকাল হোস্ট যে সার্ভারটা মঙ্গোডিবির তার সঙ্গে কানেক্ট হলো, হয়ে গেছে। তার মানে কী হলো, এইটা হচ্ছে আমার এক্সপ্রেস আর এটা হচ্ছে মঙ্গোডিবি, তাহলে সেটা লিঙ্কটা রেডি হয়ে গেল, মানে একটা রাস্তা তৈরি হয়ে গেল। যেমন কেষ্টপুর আর সল্টলেক কানেক্ট হচ্ছে বৈশাখ ব্রিজ, সেরকম এই লাইনটা যখনই লিখলাম 6 নম্বর লাইনটা একটা ইউআরআই বলে ভিডিওটা পাস হলে তার মধ্যে পাত্তা রয়েছে, তাই মঙ্গোডিবির সঙ্গে আমার এই পেজটার লিঙ্ক এখন রেডি হয়ে গেল, বা বলতে পারি ভালোবাসায় মঙ্গোডিবির সঙ্গে এক্সপ্রেসটা লিঙ্ক আপ রেডি হয়ে গেল হলো। তারপরে একটা লাইন লিখে দিচ্ছিলাম, এটা লিখছিলাম আমার সুবিধার জন্য, আর কিছুই না, console.log কানেক্টেড সাকসেসফুল, ওই জন্য আমার এখানে দেখাচ্ছিল কানেক্টেড সাকসেসফুল লেখাটা দেখাচ্ছিল, তাহলে কানেক্ট হয়েছে। নাহলে কী করে অনেক সময় বোঝা যায় না যে হয়তো এরারও দিচ্ছে না, আউটপুটও যাচ্ছে না, তখন কী করে বুঝবো যে ওপরের লাইনটা এক্সিকিউট করলে তবে না নিচে লাইনে আসে, ওপর লাইনে এরার দিলে প্রোগ্রাম বন্ধ হয়ে যায়। ওপর লাইনে যদি এরার না কাটে নিচে লাইনে console.log কী করে প্রিন্ট করে কিছু, তাহলে কানেক্টেড সাকসেসফুল প্রিন্ট করলো, তাহলে স্ক্রিনে প্রিন্ট হয়ে গেল এখানে, কাজ শেষ। এবার একটা পেজ থেকে অন্য পেজে পাঠাতে গেলে এটা রিটার্ন করবে, পাঠাতে গেলে এই লাইনটা ম্যান্ডেটারি, মডিউল ডট এক্সপোর্টস ইকুয়ালস টু ফাংশনটার নাম যে ফাংশনটা একটু ওপরে ছিল, মডিউল ডট এক্সপোর্ট প্রত্যেক পেজে থাকবে, মডিউল ডট এক্সপোর্টস তখনই লাগে যখন এক পেজ থেকে অন্য পেজে যেতে হবে ডেটা নিয়ে। আমার এটা কি পেজ, ডিবি পেজ, এখান থেকে কোথায় যাবে, index.js এ ফেরত যাবে আবার, তার জন্য ফেরত যাওয়ার জন্য মডিউল ডট এক্সপোর্ট, এক্সপোর্ট মানে কি, ইম্পোর্ট মানে নিয়ে আসো, এক্সপোর্ট মানে নিয়ে যাও, এক্সপোর্টস মানে পাঠাও, কাকে কী পাঠাবো, কানেক্ট টু মঙ্গোর ডেটাটাকে পাঠাও, যে লিঙ্ক করলো সেই পাথটাকে পাঠাও, আর কানেক্টেড সাকসেসফুল তো প্রিন্ট হচ্ছে এখানে, তাহলে এখান দিয়ে কোথায় চলে গেল, index.js এর মধ্যে চলে গেল। ইম্পোর্ট কিওয়ার্ড এখানে ইউজ হয়, ইম্পোর্ট ফ্রম হয় না, তার জায়গায় রিকোয়ার, ইম্পোর্টের জায়গায় রিকোয়ার ইউজ হয়, ওই যে রিকোয়ার লিখলাম উপরে ওটা, এই যে ইম্পোর্টের জায়গায় রিকোয়ার লিখে দিলাম, ফার্স্ট লাইন লিখে দিলাম, ওই রিকোয়ার মানে ইম্পোর্ট, এখানে রিকোয়ার কিওয়ার্ডটা ইম্পোর্টে কাজ করে, ঠিক আছে। তাহলে কত দূর হয়েছিল, এখান থেকে করে 4 নম্বর লাইন থেকে 4 নম্বর লাইন ফিরে এলো। এবার দেখ এটা কি করলো,
এক্সপ্রেস ফাইলটাকে অন করলো, যে এক্সপ্রেস ভেরিয়েবলটা সেই ফাইল হিসেবে কল করলো, কারণ এক্সপ্রেস অন হয়ে গেল। তাহলে এবার পেজে যেটা পাঠাতে পারি, এক্সপ্রেস যে অন হলো সেটা তার ভ্যালুটা কার মধ্যে শো করলাম, অ্যাপ বলে ভেরিয়েবলের মধ্যে। এবার কোন পোর্টের থ্রু দিয়ে যাবে সেই পোর্টটা ম্যানুয়ালি সেট করে রাখলাম। পোর্টের নাম যা ইচ্ছা দিতে পারি, বাই ডিফল্ট পোর্টে 3000, ফ্রন্ট এন্ড চলে 3000, ব্যাক এন্ডে চলে 3000, তোর ইচ্ছা পোর্টে যাবে। পোর্ট মানে কি, যে কোনো সফটওয়্যারে যখন ইনস্টল করি, যে কোনো সফটওয়্যার নির্দিষ্ট পোর্ট থাকে, যে কোনো লোকাল হোস্টে সবার পোর্ট থাকে। তুমি ওরাকে ইনস্টল করলে 8080, আচ্ছা যদি আগে যাওয়া ইনস্টল থাকে তাহলে 8080 যাওয়া ঢুকে পড়ে, তখন ওরাকে 8081 ঢোকাতে হয়। তুই মনে করিস মঙ্গোডিবি ইনস্টল করবি, মঙ্গোডিবি পোর্ট আছে 27017, মাইস্কুয়েল ইনস্টল করে 3306, প্রত্যেকের পোর্ট থাকে। পোর্ট মানে কি, যেরকম আমি ল্যাপটপের মধ্যে পেন ড্রাইভ কানেক্ট করার জন্য নির্দিষ্ট পোর্ট থাকে, যে কোনো পেজ, যে কোনো ফাইলে, একটা ফাইলের সঙ্গে অন্য ফাইলে লিঙ্ক আপের জন্য একটা নির্দিষ্ট রাস্তা থাকে, রাস্তাকে পোর্ট বলা হয়। এবার এই পোর্টের নাম্বার আমি আমার ইচ্ছা মতো যা ইচ্ছা দিতে পারি, কিন্তু যেগুলো ইনস্টল আছে সেই পাথ দিতে পারি না। মনে কর তোর মঙ্গোডিবি ইনস্টল আছে 27017, আমার ইচ্ছা হলো এখানে 27017 এটা দেবে, কারণ এই পোর্টে আমার অলরেডি মঙ্গোডিবি ইনস্টল আছে, আমি এই পোর্ট দিয়ে ডেটা পাঠাতে পারি না। তাহলে একটা নির্দিষ্ট ইউনিক পোর্ট লাগবে, যে পোর্ট দিয়ে পেজ থেকে ডেটাবেসে ডেটা পাঠাবো। ঠিক আছে, এবার গেল পোর্ট 3300, তাহলে এই পোর্ট দিয়ে ডেটা পাঠাবো। যেহেতু এই পোর্টে ডেটা পাঠাবো, দাঁড়াও এক সেকেন্ড, যেহেতু এই পোর্টে ডেটা পাঠাবো, এখানটা দেখাও, এখানে না স্ল্যাশে সেইটাই লেখা ছিল, /লোকাল হোস্ট। সেটা তুমি 3000 জায়গায় 4000 5000, পরে 4000 করেছিলাম আমি যখন করেছি। এটা গেল, তাহলে পোর্ট বানিয়ে দিলাম। এবার এই লাইনের কাজ কি, অ্যাপটা কি টাইপের ভেরিয়েবল, এক্সপ্রেস, অ্যাপটা এক্সপ্রেস টাইপ ভেরিয়েবল, এক্সপ্রেস কাউন্ট করেছি। ডট ইউজ মানে ওটাকে এবার ওই ফাংশনটাকে ইউজ করো, মানে এক্সপ্রেস প্যাকেজটাকে ইউজ করো। তার ভেতরে কি পাস করলাম, এক্সপ্রেস ডট জেসনকে অন করে দিলাম। জেসনকে অন করলাম কারণ জেসন থেকে ডেটা যাবে, রিকোয়েস্ট রেসপন্স যা কিছু সব আমার জেসন থেকে যাবে। তখন এক্সপ্রেস ডট জেসন, এক্সপ্রেস নামক ভেরিয়েবলটাকে ইউজ করে জেসনকে অন করলাম। এরপরের লাইন সবচেয়ে মেন লাইন, অ্যাপ ডট ইউজ। আবার ঠিক অ্যাপ ডট ইউজে কি লিখছি, অ্যাপ ডট ইউজ দুটো প্যারামিটার না, হ্যাঁ, ফার্স্ট প্যারামিটার আমি কোথা থেকে ডেটা পাঠাবো, সেকেন্ড প্যারামিটার কোথায় ডেটা পাঠাবো। ঠিক আছে, এবার কি লিখলাম, প্রথমটা হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে /API/auth, তো এটা আমার পোর্ট আমি সেট করেছি, তার জন্যই আমাকে এই নিউ রিকোয়েস্ট বা থান্ডার ক্লায়েন্টের মধ্যে /API/auth লিখতে হচ্ছে। আপনি বলি স্যার এটার নাম কি আমি আমার মতো লিখতে পারি, তুই তোর ইচ্ছা যা লিখতে পারিস। এখানে লিখলি প্রথমে /প্রসেনজিৎ, তারপর তাহলে /প্রসেনজিৎ/পাল লিখলি। যদি সেটা লিখিস তাহলে তোর নিউ রিকোয়েস্টের মধ্যে তখন /প্রসেনজিৎ/পাল লিখতে হবে। আমার এটা সেট করা, এটা যে যা ইচ্ছা মতো করতে পারি, কিন্তু পরেরটা অন্য জিনিস। পরেরটা রিকোয়ার মানে কি বলেছি, কল করা। রিকোয়ার মানে কল করা, তাই তো। রিকোয়ারে একটা পাথ দিয়েছি, ডট স্ল্যাশ এবারে রুটস স্পেস অথ। এবার ফাইলে যাই, রুটস বলে একটা ফোল্ডার তৈরি হয়ে যাক, তার মধ্যে অথ বলে একটা ফাইল আছে, সেই ফাইলটায় কল হচ্ছে। তাহলে এখান দিয়ে কল হচ্ছে অথ। এই অথের মধ্যে তৈরি করে ছোট কোড আছে একটুখানি, অথটা পরে হ্যাশ কোড জেনারেট করবে, এটা কল করা হয়েছে আর কিছুই না। লাগছে এখানে অল্প একটু কাজ আছে, দেখাচ্ছি। এটা দিয়ে তাহলে কি হচ্ছে, কল হচ্ছে ডট স্ল্যাশ ফোল্ডারকে কল করার জন্য, এটা ফোল্ডারের মধ্যে আছে, রুট ফোল্ডারের মধ্যে, তার মধ্যে অথ বলে একটা ফাইল আছে। এই যে auth.js রুট ফোল্ডারের মধ্যে, রুট ফোল্ডারের মধ্যে auth.js আছে। এখানে 3-4 লাইনের কোড আছে। এই গেল। এবারে এই পেজটায় কাজ কি বোঝ, আগে একটা জিনিস বুঝে নিই, এটাকে কি বলে। আমার যে স্ক্রিনে দেখতে পাচ্ছি এই জায়গাটায় কি বলে, রিকোয়েস্ট আর রেসপন্স। একটা জিনিস আপনি বলেন, বলছি আগে আমি শেষ করি। এটাকে কি বলে রিকোয়েস্ট, এটাকে কি বলে রেসপন্স। আমি কি পাঠাবো, কার কাছে যাবে রেসপন্সটা, মঙ্গোডিবির কাছে। তাহলে পাঠাতে কি হবে, রিকোয়েস্ট। এই পোর্শনটাকে রিকোয়েস্ট ডট বডি বলা হয়। এই পোর্শনটাকে, এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি এটাকে রিকোয়েস্ট ডট বডি বলা হয়। এই পোর্শনটাকে রেস ডট বডি বলা হয়। রেস ডট বডি এটা রেক ডট বডি, রেক মানে রিকোয়েস্ট, আর কিউ এটা res ডট বডি। এবার বলো কি বলছো, ওই কোডটা খুলুন, এটা ইন্ডেক্সে যান। ইন্ডেক্সে হ্যাঁ গেলাম।
ইন্ডেক্সে এইটা কল হওয়ার পরে আপনি এখান থেকে আমি গেলাম ডিবি ডিবির কাজটা করে এখানে বেরিয়ে এলো। আপনি আবার অতে গেলেন কোনখান দিয়ে? এই তো অতে গেলাম এই যে, এখান দিয়ে। এখান তাহলে থেকে- আপনি এখান থেকে কেন গেলেন না? এখানেই তো আমি ডিবিতে হ্যাঁ করতে পারতাম, তার ভেরিয়েবল নিতে ভেরিয়েবল লিখে দিতাম। এটা কোনো ভেরিয়েবল লিখতাম এরকম একটা ভেরিয়েবল লিখতাম, ধরো সাপোজ এটা লিখতে ভেরিয়েবলটার নাম দিলে তুমি মনে করো অথ, ঠিক আছে, এ দিলে এবার রিকোয়ার এটা তাহলে তুমি পাত্তা নিতে ওখানে এটা কপি করো, হলো এটা লিখলে। তাহলে এবার তোমার কার মধ্যে শোর হয়েছে? অথের মধ্যে। তাহলে সেকেন্ড প্যারামিটার তুমি অথ লিখে দিও শুধু। কেন করতে পারি না? প্রত্যেকবার ডাইরেক্ট করেছি, সব রকম শিখতে হবে তো। এটা ডাইরেক্ট, ওটা হচ্ছে ডাইরেক্ট করে দেখো এরার আসেনি, চলছে তোমার প্রোগ্রাম, অসুবিধা তো নেই। রেজিস্টার করলাম, হেডটা কল করলাম, ওরমভাবে করতে পারো। এটা একটা প্রসেস, ঠিক আছে। এটা হচ্ছে ডাইরেক্ট প্যারামিটারাইজ না করে, হয়েছে? বুঝে গেছো? ক্র্যাশ তো করছে না, তার মানে চলছিল। ভেরিয়েবল দিয়ে স্টোর করে পাঠাও বা ডাইরেক্ট পাঠাও, দুটোর কাজ তো একই হবে। কারণ এই যে সিনট্যাক্স লিখেছি, এই সিনট্যাক্সটা তো এটাই লিখেছি, একই তো সিনট্যাক্স। তাহলে কোথায় গেল? অথের মধ্যে গেল। অথের মধ্যে এবার আগের দিনে প্রথম দিন আমি লিখে দিলাম কোনটা থেকে কোনটায় কল হচ্ছে। তাহলে ফার্স্ট কোথায় কল হচ্ছে? ইন্ডেক্স। ইন্ডেক্স থেকে কাছে গেল, ডিবির কাছে গেল। এটা ওদের কাছে লেখা আছে, যদি হাতে লেখা পড়েছে আমি পাঠিয়ে দেবো, আরেকবার নয় রিসেন্ট করে দেবে। বাংলায় লিখেছিলাম শহর মতো, আর রিসেন্ট করে দিবি। কি আছে আর পাচ্ছি না এখান থেকে। ওটা ডটটা মেরে দেবে, আর ডাউনলোড হবে না, অনেকে যদি ডাউনলোড না করে থাকে। তুই 1 সেকেন্ডের কাজ তুমি করে হিংসা আছে কোনো কিছু হয় না এরকম? জানতাম না। সেন্ড করে দেন না, আমাদের কি হয়? তবে আমি চাকরি পাবো, চাকরি পেয়ে পাবে ধরো। আচ্ছা দেখ, তাহলে প্রথমে কোথা থেকে কল হচ্ছিল? ইন্ডেক্স। ইন্ডেক্স থেকে কোথায় গেল? ডিবি। ডিবি। ডিবির কাজ শেষ হয়ে কোথায় ফিরে এলো? ইন্ডেক্সে। এই জিনিসটা লেখানো আছে, পাঠিয়ে দিয়েছো। ইন্ডেক্স থেকে ডিবি গেল, ডিবি থেকে ইন্ডেক্সে ফিরে এলো, আবার ইন্ডেক্স থেকে অতে কল হলো। অতে কল হলো, এখানে তো ব্যাকএন্ডের কোড। ফার্স্ট লাইন তাহলে এক্সপ্রেসকে লোড করা হলো, সেকেন্ড লাইন অথ থেকে নোটে কল হবে। এবার নোট ডট জেএস এর মধ্যে কি আছে? মডেলস এর মধ্যে নোট ডট জেএস ছিল। এই নোট ডট জেএস এর মধ্যে না ডেটাবেসটা তৈরি কোডটা লেখা রয়েছে। ডেটাবেসের মধ্যে যে টেবিলটা তৈরি হবে, টেবিলের মধ্যে কী কী কলাম থাকে, কী টাইপের কলাম থাকবে, তার কোড আছে। তো তার জন্য এটা রেডি করে রাখলাম, একে রিকোয়ার্স। এবার ডট ডট মডেলস কেন, কে বলতে পারবে? বের হয়ে আসবে। এবার হচ্ছে এটা কিন্তু রুটসের মধ্যে নেই, রুটসের বাইরে মডেল, তার মধ্যে রয়েছে, ওই জন্য ডবল ডট পড়েছে। যদি সেম ফোল্ডারের মধ্যে থাকতো একটা ডট দিয়ে দাও, এই ফোল্ডার থেকে বেরিয়ে অন্য ফোল্ডারে ঢুকছি, ধরো ডবল ডট। আমরা সিডি ডট ডট দিয়ে কী করি? একটা ফোল্ডার থেকে বেরোই, সেরকমই ডট ডবল ডট মানে একটা থেকে বেরোলাম, পয়েন্টটা ঢুকলাম, হলো? এদিকে তাকা, আমি কোন ফাইলে আছি? অথ ডট জেএস। অথ ডট জেএস কার মধ্যে আছে? রুটস ফোল্ডারের মধ্যে। রুট থেকে বেরোবো তো একটা ডট, তার মানে অন্য ফোল্ডারে ঢুকবো তো মডেল, দুটো ডট। মডেলসের জন্য একটা ডট, আর এর থেকে বেরোনোর জন্য একটা ডট, দুটো ডট। মডেলস স্ল্যাশ নোট, তাহলে তৈরি হলো। তাহলে এটা কি হচ্ছে? কল করবে কাকে? নোট ডট জেএস ফাইলটাকে কল করবে, তার ভেরিয়েবলটার নাম দিলাম এটা। লাস্ট টাইম বলেছিলাম কমন, আসছি পরে। এটা তাহলে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর হলো, কোন ভেরিয়েবলে? ইউজার। আর একটা জিনিস লক্ষ্য করে দেখবে, এক্সপ্রেস যখন কল করেছি, এক্সপ্রেস সেম ভেরিয়েবল নাম দিচ্ছি। এবার কল আছে, হ্যাঁ, এক্সপ্রেস ডট রাউটার। এটা কোন পেজকে কল করছে? এক্সপ্রেস ডট রাউটার কোন পেজকে কল করছে? এক্সপ্রেস ডট রাউটার এখানে যাবে, হ্যাঁ, আসছি পরে। আগে কোথায় ছিলাম? অতে তো। এক্সপ্রেস ডট রাউটার, রাউটার একটা ইনবিল্ট ফাংশন এক্সপ্রেসের মধ্যে। আমরা যদি ছোটোবেলায় যদি নেটওয়ার্কিং পড়ে থাকিস, রাউটার বলে একটা জিনিস ছিল, তোদের আমি পড়েছি, তোরা তুই চলিস আমার কাছে। রাউটার বলে একটা ডিভাইস আছে, তোমাদের বাড়িতে ওয়াইফাই রাউটার থাকে, ওইটাই রাউটার বলছি। রাউটার হচ্ছে পাথ ঠিক করে, শর্টেস্ট আর ফাস্টেস্ট রুট খোঁজে। তাহলে এক্সপ্রেস মানে ডেটা পাঠা, ওয়াইফাই রাউটার কেন ইউজ করো? নর্মাল তার দিয়ে কেন নেট ইউজ করো না? তারের নেট কী হচ্ছে? একটা নির্দিষ্ট রাস্তা ধরে যাচ্ছে। আর ওয়াইফাই রাউটারের সুবিধা হচ্ছে ওয়াইফাইটা ওয়্যারলেস মাধ্যম, তার থেকে রাউটারের কাজই হলো শর্টেস্ট আর ফাস্টেস্ট রুট খোঁজে। যে রুট দিয়ে ডেটা পাঠাতে গেলে ডেটা কলিশন হবে না, মানে ডেটা পাঠাচ্ছি তো মঙ্গলবিদেও একটা, এটা তো লোকাল হোস্ট,
সাথে কলিশন হওয়ার চান্সই নেই, কিন্তু কোনো সার্ভারের মাধ্যমে ডেটা পাঠাতে চাইছি তখন সার্ভারে ক্লাস করে। তার জন্য এই যে এক্সপ্রেস ডট রাউটার ফাংশনটা কী করবে, পাথ খুঁজে নেবে যে কোন পাথ দিয়ে মঙ্গোডিবিতে সহজে ডেটা পাঠানো যাবে, সেই পাথটা খুঁজবে, সেই পাথটা খুঁজে রুট বলে ভেরিয়েবলটার মধ্যে স্টোর করলো। এবারে আমরা কি বলেছিলাম, ডেটা পাঠানোকে পোস্ট বলে না গেট বলে? এই দেখ রুট ডট পোস্ট স্ল্যাশ হলো, স্ল্যাশ ইউজ করেছি, দুটো প্যারামিটার বলেছিলাম রিকোয়েস্ট আর রেসপন্স। এই দুটো প্রত্যেকটা প্রোগ্রামে যেখানেই পোস্ট ইউজ হবে, রিকোয়েস্ট গেট ইউজ করি বা পোস্ট ইউজ করি, রিকোয়েস্ট কমা রেসপন্স থাকবে। আমি পাঠাবো তাহলে রিকোয়েস্ট আর রেসপন্স, পাঠাবো তো রিকোয়েস্ট। তাহলে এই যে কনসোল ডট লগে রিকোয়েস্ট ডট বডি, রিকোয়েস্ট ডট বডি মানে কোনটা আমি বলছি, আমি যখন এখানে কিছু লিখছি সেটা তো এখানে প্রিন্ট হচ্ছে, এটা কনসোল ডট লগে সেটা প্রিন্ট করছি, মানে এখানে নিচে প্রিন্ট হচ্ছে রিকোয়েস্ট ডট বডিতে। কী অসুবিধা তো পারছিস না? আর 5 মিনিট দাঁড়া, তাহলে তারা লাগাবি না, তাহলে পরের দিন থেকে আসবি না। তার মধ্যে সেই একই কেস হবে, 5টা মিনিট দাঁড়া। কনসোল ডট লগ কী করলো, তাহলে রিকোয়েস্ট ডট বডি মানে আমি আমার টার্মিনালে বা এইটা বডি সেকশনে যা লিখবো সেটা কনসোলে প্রিন্ট করাবে, বা এইখানে প্রিন্ট হবে, এখানে প্রিন্টটা পরে আসছি, আগে বডিতে প্রিন্ট করাবে হলো। এরপরে এইটা এবার ইউজার নামে কি এখানে কোনো ক্লাস আছে নাকি খোঁজো, ইউজার নামে কিছু আছে এখানে নেই। এবার একটু আগে ওপরে একটা জায়গায় মডেলস ডট নোট করে দিলাম না স্ল্যাশ দিয়ে, তাই নোট ফাইল তৈরি করে রেখেছিলাম, নোট ফাইলকে ইম্পোর্ট করেছিলাম, সেই নোট ফাইলটাকে কল করতে হবে তো। নোট ফাইলকে কল করার জন্য তাহলে কী লাগা রয়েছে, নোট ফাইলের মধ্যে এই ইউজার্স বলে রয়েছে, হ্যাঁ ইউজার বলে ক্লাসই রয়েছে, ইউজার বলে বানালাম, তার ব্যাকেটে কি পাস করেছি রিকোয়েস্ট ডট বডি, রিকোয়েস্ট ডট বডির মধ্যে কী আছে জেসনের কনসেপ্ট, জেসনের কনসেপ্ট কী কী রয়েছে না, নেম প্রীতিমাইতি, ইমেল প্রীতিমাইতি@gmail.com, পাসওয়ার্ড এটা পুরো রিকোয়েস্ট বডি বলে এই জিনিসটাকে। যতগুলো এলিমেন্ট থাকবে 10টা এলিমেন্ট থাকতে পারে, সবগুলোকে রিকোয়েস্ট বডি বলা হয়। তাহলে রিকোয়েস্ট বডিতে কী নিল, 3টে এলিমেন্ট তুললো, কাকে কল করা হচ্ছে সেটাকে বোঝার চেষ্টা করি। ইউজারটা এখানে খুঁজবে, এখানে কি পাবে, পাবে না। কী করে বুঝলাম এটা কি আছে, নোট পেজ কল, নোট পেজ ভেরিয়েবলের নাম কি, নোট পেজ ভেরিয়েবলের নাম কি ইউজার, তাহলে ওকে কল করা হচ্ছে, তাহলে এখান দিয়ে ও কোথায় কল গেল না নোটের মধ্যে। এবার নোটের মধ্যে কিচ্ছু নেই, শুধু ডেটাবেস তৈরি আছে। প্রথম লাইন মঙ্গুজ ইনস্টল, মঙ্গুজ যেটা ভেরিয়েবলটাকে করলাম সেটাকে স্কিমা লাগিয়ে দিলাম, স্কিমা মানে ডেটাবেস যেটা আমি বানাচ্ছিলাম, এই যে ইউজার্স তৈরি হচ্ছিল একটা টেস্টের মধ্যে, এইটা হচ্ছে স্কিমা সাইন। এবার বললাম এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো, আর ভেরিয়েবলটার নাম দিলাম স্কিমা। ইউজার্স থেকে স্কিমা তৈরি করতে গেলে এখানে এলো। এবার ভেরিয়েবলটার নাম কি ইউজার স্কিমা ইকুয়ালস টু নিউ স্কিমা দিয়েছি, হ্যাঁ নিউ স্কিমা টেবিল তৈরি করবে, বা যেটাকে আমি বলতে পারি এখানে সেটাকে অবজেক্ট বলা হয়, টেবিল বলে না, অবজেক্ট আকারে টেবিল তৈরি করবে, যেটা এটা 3টে এলিমেন্ট তৈরি হচ্ছে, টেবিলটার নাম হচ্ছে ইউজার্স। তাহলে এখন স্কিমা ভেরিয়েবলটার মধ্যে কি স্টোর আছে, কিছু নেই এখনো। এবার যখন নিউ স্কিমা করলাম সেটা তৈরি করবে। প্রথম কলাম নেম, এখান দিয়ে আমি মঙ্গোডিবি এখান দিয়ে নেমই পাস করলাম, ইমেল পাসওয়ার্ড পাসওয়ার্ড, তাহলে সেম নাম তো হতেই হবে, তাহলে এখানে নেম দিয়েছি, নেম কোলন যাও জেসনের সিনট্যাক্স, নেম কোলন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, টাইপটা কি স্ট্রিং, তাহলে এরকম করে টাইপটা ঠিক করে দিলাম, মানে নেমটা স্ট্রিং টাইপ হতে হবে। রিকোয়ার্ড ট্রু মানে তুই ব্ল্যাঙ্ক ছাড়তে পারবি না, যেরকম আমি পেজে ব্ল্যাঙ্ক ছাড়তে দেবো না, তাহলে আমি কী করি রিকোয়ার্ড ট্রু করে দিই, বা কিছু একটা ভ্যালিডেশন চেকিং দিই যাতে পেজে ব্ল্যাঙ্ক ছাড়লেই ওখানে দেখিয়ে দেয় ক্যানট বি লেফট ব্ল্যাঙ্ক। ঠিক সেম জিনিস রিকোয়ার্ড ট্রু করে দেওয়া মানে আমার এই যখন এখান দিয়ে ডেটা পাঠাবো, আমার ইচ্ছা হলে যদি প্রীতিমা রিটার না লিখে ব্ল্যাঙ্ক দিলাম তাহলে সঙ্গে সঙ্গে এরার দেবে, তাহলে এর জন্য চেক করলাম ব্ল্যাঙ্ক দিতে পারি না। স্কিমাটা হচ্ছে এটা, এর মধ্যে একটা এলিমেন্ট না অনেকগুলো এলিমেন্ট, ওটার মধ্যে কি স্কিমার মধ্যে একটা কলাম না মাল্টিপল কলাম, মাল্টিপল কলাম হলে সেকেন্ড ব্র্যাকেট হয়, সিঙ্গেল কলাম হলে কোনো ব্র্যাকেট হয় না। যদি মনে করো মঙ্গুজ একটা ভেরিয়েবল, কিন্তু ওখানে সেকেন্ড ব্র্যাকেট দিইনি, মঙ্গুজ প্যাকেজটাকে লোড করছি, আর এখানে স্কিমা ওটা ভেরিয়েবল মঙ্গুজের মতনই, কিন্তু স্কিমার মধ্যে নেম ইমেল পাসওয়ার্ড 3টে কলাম আছে, 3টে কলাম বোঝানোর জন্য সেকেন্ড ব্র্যাকেট দেবো। যখন জাভাস্ক্রিপ্টে সেকেন্ড ব্র্যাকেট দেবো সেটাকে এলিমেন্ট বলা হয়, এলিমেন্ট মানে মোর দেন ওয়ান ডেটা রয়েছে ওর মধ্যে। গেল সেকেন্ড কলাম কমা দিয়ে ইমেল, ইমেলের টাইপটা স্ট্রিং, রিকোয়ার্ড ট্রু, আর ইউনিক ট্রু করা মানে ডুপ্লিকেট নেবে না, মানে তুই একই ইমেল আরেকবার ইনসার্ট করতে গেলে তোকে আটকাবে আছে বলে।
আর যদি ইউনিক ট্রু না দিতিস তাহলে ইউনিক ট্রু না দিতিস তাহলে এক ইমেল দুবার ইনসার্ট হতো। ধর প্রীতিমাইতি@gmail.com দিলি, আবার অন্য নাম দিলি, প্রীতিমাইতির জায়গায় টিনা মাইতি দিয়ে এন্ট্রি করলি, তখন সেটা প্রীতিমাইতি@gmail.com দিলি, নিয়ে নেবে। এবার ইউনিক ট্রু করে দেওয়া মানে আর নেবে না। গেল 2 নম্বর। 3 নম্বর পাসওয়ার্ড টাইপ স্ট্রিং নিলাম, রিকোয়ার ট্রু, ব্ল্যাঙ্ক নাম, আর শেষ শেষ এই দেখ এক্সপোর্ট তো লাগবে। এবার টাকা এখানে মঙ্গস বেরিয়েছিল ডট মডেলে কি করে, টেবিলটা তৈরি করে। তার ব্যাকেটে কি পাস করলাম, একটু আগে ভেরিয়েবলের নাম ছিল না ইউজার, আর ইউজার স্কিমা ছিল, তাহলে টেবিলটা তৈরি হবে। টেবিলটা তৈরি এক্সপোর্ট মানে কি, পাঠিয়ে দাও যেখান থেকে কল হয়েছে, যেখান থেকে কল সেখানে পাঠিয়ে দাও। কোথা দিয়ে কল, অর্ডার.js থেকে কল, অর্ডার.js এর কাছে পাঠালো। তাহলে এই ইউজার ভেরিয়েবলটার মধ্যে কি তৈরি হলো, এসে পুরো স্কিমাটা যে 3টে এলিমেন্টের স্কিমা তৈরি হলো। এবার ধর আসল লাইন user.save কি করে, এ গিয়ে মঙ্গোডিবিতে ডেটাগুলোকে যে 3টে এলিমেন্ট দিলাম সেই ডেটাগুলোকে সেভ, টেবিলটা তৈরি করে সেভ করে দিল। হয়ে গেছে কাজ শেষ। এবারে রেসপন্স.সেন্ড যদি না দিতিস তাহলে থান্ডার ক্লায়েন্টে যখন ঠিক এন্ট্রি করছিস এই সেন্ডে ক্লিক করলে ডান সাইডে যেটা রেসপন্স সেকশন সেখানে আউটপুট আসতো না, শো হতো না। তুই রেসপন্স.সেন্ডটাকে যদি লক করে দিস এখনই, কোথায় ছিল এখানে, আমি এই লাইনটাকে কমেন্ট করে দিচ্ছি, দিয়ে সেভ করলাম, দিয়ে এখান দিয়ে অন্য নাম পাঠাচ্ছি, কারণ এখানে আমি শ্রেয়া পাঠাচ্ছি, শ্রেয়া টাইটেল বলবি, শ্রেয়া পাস করলাম। এখানে আমি SHREYAMONDAL আর এখানে এস মন্ডল দিলাম, হলো, দিয়ে সেন্ডে ক্লিক করলাম। এখানে দেখাচ্ছে প্রসেসিং, কিন্তু এখানে জীবনে শো হবে না। কিন্তু আমি যদি ডেটাবেসে ক্লিক করি ডেটাবেসে শ্রেয়া ঢুকলো, কারণ হচ্ছে আমি রেসপন্সের লাইনটা লক করে দিয়েছি। যেহেতু রেসপন্সের লাইনটা লক করেছি তাহলে রেসপন্সটা আসছে না, কিন্তু ডেটাবেসে এন্ট্রি হচ্ছে। এবার ইউজার তো বুঝতে হবে যে রেসপন্স এলো, তার জন্য রেসপন্স লাইনটা খুলে রাখলাম, যে যেটা এন্ট্রি হলো সেটাই প্রিন্ট করো। কোনটা এন্ট্রি হলো, রিকোয়েস্ট.body, বুঝতে পারছি। হলো কাজ শেষ, বেরিয়ে এলো। করতে তো হয়, এটা না করলে অন্য পেজে কল ফেরত যাবে না। কি পাস করলাম, রুটের মধ্যে পুরো কাজটা হয়েছে। রুটটা মডিউল.export করে কাছে পাঠালাম index.js এর কাছে, index.js এর কাছে ফিরে গেল, এসছে ফেরত। এবারে গেট, ওখান দিয়ে কি পাঠালাম এটা, এখান দিয়ে কি করবো, রিসিভ করবো। তো রিসিভ করার কি বলে, গেট এনে app.get, ওখান থেকে index.js এখান থেকে কি করে আসছে, এখানে লাস্ট লাইন কি লেখা রয়েছে, এক্সপোর্ট মানে পাঠাও। কোথা থেকে কল হয়েছিল, কোথা থেকে কল হয়েছিল, অথের কলিং তো এই তো লেখা রয়েছে, এই তো এই লাইনটা অথের কলিং ছিল। ওখান দিয়ে এখানে কল হলো, এর লাস্ট লাইন এক্সপোর্ট লেখা, এক্সপোর্ট মানে যেখান থেকে কল সেখানে ফিরে যাও। কোথায় ফিরে যাও, যেখান থেকে কল সেখানে ফিরে গেল। ওই লাইনে কাজ শেষ, পরের লাইন এলো app.get, গেট মানে কি, ফিরে তো এলো। এবার স্ল্যাশ এখানে কি দিলাম, রিকোয়েস্ট রেসপন্স.send হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হলো। এরপরে এই লাইনটা, মানে এই লাইনটা না লিখলেও চলতো। app.listen কি করে জানো, যখন কাজ হয়ে যাচ্ছে না নিচে স্ক্রিনে প্রিন্ট করছে এক্সাম্পল অ্যাপ লিসেনিং এর এত, মানে যখন ইনসার্ট হয়েছে, বা তুই এইসব না লিখে লিখতে পারতাম ইনসার্ট সাকসেসফুল। যদি ইনসার্ট সাকসেসফুল লিখতাম তাহলে এখানটা আমি ইনভাইটে কমার মধ্যে ইনসার্ট সাকসেসফুল লিখে দিতাম। এটা আমি কি করেছি বোঝানোর চেষ্টা করি। অ্যাপ তো বুঝেছি, ভেরিয়েবলের নাম ডট লিসেন তখনই কাজ করে যখন ইনসার্ট করতে পারলো বা আপডেট করতে পারলো বা ডিলিট করতে পারলো। লিসেনের ব্যাকেটে কি পাস করেছি, পোর্টটা পাস করেছি। পোর্টটার ভ্যালু কত ছিল, ওপরে ম্যানুয়াল লেগে 3000। আর এই যে বলেছি ফাংশন রিটার্ন করে, তাহলে এরকম ব্র্যাকেট ব্ল্যাঙ্ক পাস করতে হয়। আমি অ্যারো সাইন ইউজ করেছি, হ্যাশ রকেট ইউজ করলাম। এখানে console.log পেজে প্রিন্ট করো এক্সাম্পল অ্যাপ লিসেনিং অ্যাট এত উঠেছি, HTTP করো লোকাল হোস্ট। এবার তুই এটা না দিয়ে ইনসার্টে সাকসেসফুলি কথাটা প্রিন্ট করো। করার পরে এখানে এই ডলার দিয়েছি, ডলার দিয়ে প্রিন্ট করে, ডলার দিয়ে সেকেন্ড প্যাকেটের মধ্যে কী দিলাম, ওই পোর্ট ভ্যারিয়েবলটা ইউজ করলাম। তোমার ইচ্ছা হলে দিও না, আমি দিলাম না, এখানে লিখে দিলাম ইনসার্টেড। জালি কোথায় প্রিন্ট হবে স্ক্রিনে, আর কি আছে অসুবিধা, বলো। সেভ করলাম, এসছে। এবারে আরেকটা এন্ট্রি কর এখানে, তারা হয়ে গেছে। হলো, আর এখানে জয়িতা দিলি, এটা দিয়ে সেন্ড করলি।
এখানে প্রিন্ট হচ্ছে। আর একটা জিনিস দেখো, এদিকে তাকা, ইনসার্ট সাকসেসফুল হয়েছে তো, এই দেখ কি দেখাচ্ছে, দেখতে পাচ্ছিস স্ক্রিনে, বডিতে দেখাচ্ছে তো, সেটা করে এলাম তো, সেটাই তো করলাম, ঠিক আছে। ডলার হচ্ছে প্রিন্ট করে, জাভা স্ক্রিপ্টের যে কোনো ভ্যালুকে প্রিন্ট করে, যে কোনো ভ্যালু। মানে ওই কোডটা প্রিন্ট করার জন্য কাজে লাগে। ওখানে পোর্টটা আছে, পোর্টের জায়গায় যদি মনে করে এক্স এর ভ্যালু একটা 500 আছে, ওই ভ্যালুটাকে প্রিন্ট করতে হবে। ডল আমরা জাভাতে কি করতাম, প্লাস সাইন দিয়ে ভেরিয়েবলকে প্রেস করতাম না, ওই প্লাসের বদলে ডলার দিতে হয়, কনক্যাট করতে, এখানে ডলার কনক্যাট করে ওই ডলার দিয়ে বোঝানো হয় আমার মধ্যে একটা ভ্যালু আছে, ভ্যালুটাকে প্রিন্ট করো। তাহলে একটা জিনিস ভালো করে লক্ষ্য কর, ইনভার্ট কমা আছে, ইনভার্ট কমাতে ব্যাকটিক আছে, ইনভার্ট কমা এখানে হয় না, ব্যাকটিক আছে। আর ব্যাকটিকের মধ্যে তো কোনো কিছু প্রিন্ট করি আমরা, ব্যাকটিকের মধ্যে কোনো ভেরিয়েবল কি করে পাবে, ওই ভেরিয়েবলকে বোঝানোর জন্য ডলার দেওয়া হলো, যাতে ওটা ভেরিয়েবল আকারে প্রিন্ট করে। নাহলে যদি এটা ইনভার্ট কমা কাজ করে না এখানে অ্যাপ্লিকেশনের মধ্যে, অ্যাপ্লিকেশনের মধ্যে ইনভার্ট কমা কাজ করে না। এবার এইটা তো পুরো একটা কি, একটা ওয়ার্ড প্রিন্ট করছে তো। এবার আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানি কি, ডবল ইনভার্ট কমা যা দেবো সেটা প্রিন্ট হয়, তার মধ্যে ভ্যালুও প্রিন্ট করতে হচ্ছে, ভ্যালু প্রিন্ট করার জন্য ডলার দেওয়া হয়েছে, ভ্যালুটা প্রিন্ট হয় 3000 প্রিন্ট হয়। আর নালে আবার তোকে বাইরে বেরোতে হবে, প্রিন্ট করতে হবে। হয়ে গেছে, কাজ শেষ, গল্প শেষ। হ্যালো ওয়ার্ল্ডটা এই যে প্রিন্ট হচ্ছে, রেসপন্স ওপরে প্রিন্ট হচ্ছে এখানে। পড়ে যাবো, হ্যাঁ। অ্যাপ ডট লিসেন, আছে এখনো। অ্যাপ ডট লিসেন হচ্ছে যখন ইনসার্ট করতে পারলো তখন চাইছি আমি আমার কনসোলে কিছু প্রিন্ট করতে, তার জন্য লাগছে। হ্যাঁ, পড়ে যাবো? জান। উপরে যাবো, এখান থেকে কেন ডিবিটাতে কল হলো না? এখান থেকে যদি অরটাকে কল হয় রিকোয়ার দিয়ে, তাহলে এখান থেকে কেন ডিবিটাতে গেল না? কানেক্ট টু মঙ্গো দিয়ে কেন ডিবিটাতে গেল? মানে কানেক্ট টু মঙ্গো করা, ফাংশন কলিং করলে তবেই যাবে না। আমরাই বুঝি। এবার ফাংশন কলিং এখানে তো কোনো ফাংশন কল করলাম না। কে বলেছে অ্যাপ ডট ইউজ কি করে? এটা তো ফাংশন, অ্যাপ ডট ইউজ ফাংশন তো, ফাংশনের সাইন নেই ইউজের পাশে, ওটা তো ফাংশন। এই তো কানেক্ট ডট ডিবি, এই তো বোকা বোকা কোশ্চেন করছো, এটা ফাংশন তো, তাহলে অ্যাপ ডট ইউজের ফাংশন সাইন নেই, ফাংশনের মধ্যে ওটা রয়েছে, ফাংশনের মধ্যে আছে। দেখো আগে। আর বুঝতে পারছিল সেটা হয়েছে? এই রেকর্ডেরটা আমাকে দিয়ে দে হোয়াটসঅ্যাপ ইয়েতে, আমি এটা বন্ধ ইউটিউবে কর। দিয়ে লিঙ্কটা